আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমারও অবস্থা অনেক ভালো। তো আজকে মূলত আমরা ভেক্টর অধ্যায়ের ভেক্টর উপাংশ টপিকের আন্ডারে থাকা একটা কেস বা একটা বিশেষ আ কি বলবো? একটা বিশেষ টপিক নৌকা স্রোত ও নদী বা যেটাকে আমরা নৌকা এবং নদী বা নৌকা এবং স্রোত নামেই চিনে থাকি। এবং এটা খুবই মোস্ট ইম্পোর্টেন্ট একটা কেস এবং একটা টপিক যেখান থেকে যখন আমরা আ টেস্ট পেপার সলভ করি কিংবা মেডিজিউ সলভ করি তখন দেখি প্রায় 90% কোয়েশ্চেন এই টপিকটা থেকে হয়ে থাকে। তো আজকে আমরা এই টপিকটা খুব সহজে শিখে ফেলবো সাথে সাথে অ্যানিমেশনের সাহায্যে। তো চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথম যে টপিকটা আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে ভেক্টর উপাংশ। তো এই দেখো স্ক্রিনের মধ্যে তোমরা এখন হয়তোবা কিছু ওরিয়েন্টেশন দেখতে পাচ্ছ। তো আমি প্রথমে একটু লিখে নিই তারপরে তোমাদেরকে বুঝাচ্ছি। অসুবিধা নাই। তো এইটা মনে করো একটা বস্তু, ঠিক আছে? এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার একটা বস্তু যেটা এ অবস্থায় আছে বা এ অবস্থানে আছে। আর সে এ অবস্থান থেকে বি অবস্থানে যেতে চাচ্ছে, ঠিক আছে? তো এখন এ অবস্থান থেকে বি অবস্থানে যেতে যেতে চাওয়ার জন্য মনে করো এফ নিউটন পরিমাণ বল তার উপরে এই ডিরেকশন বরাবর কি করা হবে? অ্যাপ্লাই করা হবে। আচ্ছা, এই ডিরেকশন বরাবর যদি অ্যাপ্লাই করা হয় এফ নিউটন পরিমাণ বল, তাহলে বলো তো বস্তুটার কোন দিক বরাবর গতিশীল হবে? তোমরা অবশ্যই ধারণা করতে পারতেছো যে ভাইয়া বস্তুটা এই দিক বরাবর গতিশীল হবে, তাই না? অবশ্যই কিন্তু তাই। অর্থাৎ তুমি যে দিক থেকে বল প্রয়োগ করবা বস্তুর সরণ কিন্তু সেই দিক বরাবরই হওয়া উচিত বা তাইই হয়। তাহলে এটা শুধুমাত্র আমরা একটা তল বরাবর বল প্রয়োগের কারণে এই কথাটা সত্য। বাট আসলে যখন আমরা একটু পরেই দেখবো যে দুই তিনটা বল একসাথে অ্যাপ্লাই হচ্ছে দুই তিনটা তল থেকে, তখন আসলে এই কথাটা তোমার সত্যতা খুব একটা থাকবে না। কারণ এই যে দেখো বল যেদিকে প্রয়োগ করবা সরণ সেই দিকেই ঘটবে। এটা কেবলমাত্র একপাক্ষিক বা একটা তল বরাবর ঘটনাটা ঘটে থাকে। তো চলো আমরা একটু অ্যানিমেশনের মাধ্যমে দেখার চেষ্টা করি। দেখো এফ নিউটন পরিমাণ বলটা গিয়ে আঘাত করলো বস্তুটাকে এবং যার ফলে বস্তুটা একটা গতিশক্তি জেনারেট করলো এবং সেখান থেকে গতিপ্রাপ্ত হয়ে এই অবস্থা থেকে বি অবস্থায় পৌঁছে গেল। মূল কথা কি? মূল কথা হচ্ছে এফ নিউটন পরিমাণ বল প্রয়োগ করার কারণে এফ নিউটন পর এফ নিউটন বল আ এফ নিউটন পরিমাণ বল প্রয়োগ করার কারণে বস্তুটা এই অবস্থান থেকে বি অবস্থানে গমন করলো। সেম ভাবে তোমরা একটু দেখো তো। আচ্ছা, এইটা ছিল আমাদের আনুভূমিক অংশ বরাবর, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের আনুভূমিক বরাবর, আনুভূমিক, ঠিক আছে? এটা হচ্ছে আনুভূমিক বরাবর। মনে করো এই সেম বস্তুটা তোমার হচ্ছে এবার উলম্ব ভাবে আছে। কিভাবে আছে বলো তো? উলম্ব ভাবে আছে। আচ্ছা, যদি বস্তুটা এবার উলম্ব ভাবে থাকে, উল্লম্বভাবে অবস্থান করে, তাহলে বলো তো বস্তুটাকে এই অবস্থান থেকে বি অবস্থানে নিয়ে যেতে আমাদেরকে অবশ্যই নিচ থেকে বল প্রয়োগ করতে হবে, অর্থাৎ এদিক থেকে বলটা প্রয়োগ করতে হবে। এখন বস্তুটাকে যদি আমরা এদিক থেকে বলটা প্রয়োগ করি তাহলে কি হবে বলো তো? বস্তুটা অবশ্যই বলের দিকে সরণ হইতে হবে। কারণ কি? কারণ হচ্ছে তলটা একপাক্ষিক। আর একপাক্ষিক তলে যেই দিকে বল প্রয়োগ করা হয় বস্তুর সরণ কি? ওই দিকেই ঘটে। তার মানে দেখো তো আমরা যদি এখানে বল প্রয়োগ করি, দেখো বল প্রয়োগ করা হচ্ছে, বল প্রয়োগের কারণে বস্তুটা এই অবস্থান থেকে বি অবস্থানে কি করলো? যাত্রা করলো বা চলে গেল। তার মানে আমরা বুঝতে পারলাম যে আসলে অনুভূমিক তলে একটা বস্তুকে বল প্রয়োগ করলে সে আসলে কিভাবে একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে যায়, এবং উল্লম্বভাবে একটা বস্তুকে যখন বল প্রয়োগ করব তখন আসলে সে কোন ভাবে বা কিভাবে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় যাচ্ছে। এখন এটা কেন বুঝাইলাম? এটা বোঝানোর মূল উদ্দেশ্য হচ্ছে এই বস্তুটাকে তুমি ধরে নিবা একটা নৌকা। কি ধরবা? একটা নৌকা। তো নৌকার ক্ষেত্রেও সেম ব্যাপারটাই ঘটে। তুমি তুমি এই ব্যাপারটা যত ইজিলি বুঝলে, এখন নৌকার যখন এই বস্তুটাকে যখন তুমি নৌকা বিবেচনা করে কেসটা বোঝার চেষ্টা করবা, তোমার জন্য সেই কেসটা অনেক ইজি হয়ে যাবে। ওকে, চলো আমরা আর পরের স্লাইডটাতে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমি তোমাকে আগেই বলে ফেললাম যে এই যে বস্তুটা এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা নৌকা। তাহলে মনে করো আমরা তো এর আগের বার একপাক্ষিক তল বরাবর বস্তুকে বল প্রয়োগ করতে দেখলাম। এখন যদি আমরা সেই বলটাকেই দ্বিপাক্ষিক তল বরাবর করে ফেলি, তাহলে বলো তো বস্তুর সরণটা কোন দিকে হবে? মনে করো আমি একটু যদি তোমাকে এখানে লিখে দেখাই। মনে করো তুমি বল প্রয়োগ করতেছো এদিক থেকে, আবার সাথে সাথে এদিক থেকেও বল প্রয়োগ করতেছো। অর্থাৎ এই দেখো নীল কালারের রেখা বরাবরও তুমি বল প্রয়োগ করতেছো, আবার ইয়েলো কালার বা হলুদ কালারের রেখা বরাবর তুমি বস্তুটাকে বল প্রয়োগ করতেছো। তো বস্তুটাকে বল প্রয়োগ করার কারণে মনে করো আমি একটু সহজ উদাহরণ দিই। আচ্ছা বলো তো নীল রেখা বরাবর বস্তুকে বল প্রয়োগের কারণে বস্তুটার সরণ কোন দিকে হওয়া উচিত ছিল? তুমি বলবা যে ভাইয়া বস্তুটার সরণ এই দিক বরাবর হওয়া উচিত ছিল, অথবা বস্তুটার সরণ এই দিক বরাবর হওয়া উচিত ছিল। আবার তোমাকে যদি বলি যে হলুদ
রেখা বরাবর যদি বস্তুটাকে বল প্রয়োগ করা হয়, তাহলে বস্তুটা কোন দিক বরাবর সরণ হওয়ার কথা ছিল? তুমি বলবা যে ভাইয়া ওয়াই অক্ষ বরাবর বা এই দিক বরাবর বল প্রয়োগ করার বা ওই সরণ হওয়ার কথা ছিল। কিন্তু কি হবে জানো? বস্তুটা এক্স অক্ষ বরাবরও যাবে না, বা হচ্ছে তোমাদের নীল কালারের রেখাটা যেদিকে আছে সেদিক বরাবরও যাবে না, আবার ওয়াই অক্ষ বরাবরও যাবে না, অর্থাৎ হলুদ রেখাটা যেই বরাবর আছে সেই বরাবরও যাবে না। তাহলে বস্তুটা এবার যাবে কই? বস্তুটা এবার যাবে কই? দেখো, আমি একটু আগে তোমাকে একটা কথা বলে আসলাম। সে কথাটা হচ্ছে, যখন একপাক্ষিক তলে কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হয়, তখন সরণটা বলটার দিকেই হয়, রাইট? কিন্তু এটা কি একপাক্ষিক তল না, এখানে কিন্তু দুইটা তল হয়ে গেছে। দেখো, একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ। তার মানে তুমি এক্স অক্ষ বরাবর একটা বল প্রয়োগ করতেছো, ওয়াই অক্ষ বরাবর একটা বল প্রয়োগ করতেছো। তুমি জানো দুইটা বল ক্রিয়া করতেছে, আর দুইটা বল ক্রিয়া করলে তাদের একটা লব্ধি থাকে, বা তাদের একটা মোট বল থাকে, বা তাদের একটা যোগফল থাকে। তো এই বস্তুটার সরণ হবে তার লব্ধির দিক বরাবর। কোন দিক বরাবর বলো তো? লব্ধির দিক বরাবর। কিছুটা এরকম, বুঝতে পারছি? কিছুটা এরকম। যদি একটু তোমাকে একটা রেখা দিয়ে টেনে বুঝাই, তাহলে দেখো, এই যে গ্রিন রেখার বরাবর বস্তুটা কি হবে? সরণ হবে। ঠিক আছে? এখন এখন আমি এটা কেন বুঝালাম বলো তো? এটা আমি কেন বুঝালাম? বলো, এটা আমি কেন বুঝালাম? এটা বুঝানোর মূল উদ্দেশ্য হচ্ছে, দেখো আমি যদি এখানে একটু আট করে নতুন করে, সরি, দেখো, এই যে বস্তুটা, এটাকে আমি কি ধরতে বলছি বলতো? এটাকে আমি নৌকা ধরতে বলছি। এটা হচ্ছে আমাদের নৌকা। এবং মনে করো যে এটা হচ্ছে স্রোত, যেটা এই দিক বরাবর ক্রিয়াশীল। এবং এবং নৌকার গতিবেগটা হচ্ছে হলুদ কালার রেখাটা, বা এটা হচ্ছে নৌকার বেগ, যেটা এই দিক বরাবর গতিশীল, বা ঊর্ধ্বমুখী বরাবর, বা হলুদ রেখাটা বরাবর গতিশীল। এখন দেখো তো, একটা নদীর মধ্যে কি কি থাকে? একটা নৌকা এবং একটা নদীর কেস চিন্তা করো। একটা নদীর মধ্যে অবশ্যই কি থাকবে? স্রোত থাকবে, ডেফিনেটলি সেখানে স্রোত থাকবে, বা কারেন্ট থাকবে। কারেন্ট মানে তো স্রোত। তার মানে একটা নদীর মধ্যে কি থাকে? একটা স্রোত থাকে। তো স্রোতের কারণে তুমি যদি একটা স্থির নৌকাকে একটা নদীর মধ্যে রেখে দাও, সেই স্রোতের কারণে নৌকাটা স্রোতের দিক যে বরাবর হবে, নৌকাটা সেদিক বরাবরই যাবে। ওই যে একটু আগে উদাহরণ দিলাম না, যে একপাক্ষিক তলে যদি বল প্রয়োগ করো, তাহলে বস্তুর সরণটা ওই বলের দিক বরাবরই হবে। সেম ভাবে দেখো তো, যখন তোমার বস্তুটা স্থির থাকে, অর্থাৎ বস্তুর মধ্যে কোনো বেগ নেই এবং বস্তুর মধ্যে কোনো বল প্রয়োগ করা হয় নাই, তো এই অবস্থায় বস্তুটা কি আছে? স্থির আছে, বা নৌকাটা কি আছে? স্থির আছে। এখন মনে করো এই নৌকাটাকে তুমি নদীর মধ্যে ছেড়ে দিছো, বা নদীর মধ্যে রেখে দিছো। এখন তোমার স্রোত আছে এবং এই স্রোতের কারণে নৌকাটার গায়ে কি একটা বল প্রয়োগ হবে না? এবং স্রোতের দিক যেদিকে হবে, ওই যে শূন্য বেগ বিশিষ্ট যে নৌকাটা, তার দিকটা কোন দিক হবে? স্রোতের দিক বরাবর হবে। কারণ কি জানো? কারণ এই কেসটা হয়ে গেল একপাক্ষিক, মানে কি, এক একতলীয় বলতে পারো, অর্থাৎ একটাই তল। এখানে দেখো, কেবলমাত্র স্রোতের দিক বরাবরই তলটা তুমি পাচ্ছ, বাট অপর আর কোনো তল কিন্তু এখানে এক্সিস্টই করে না। যার কারণে কি হচ্ছে বলতো? স্রোতের বেগ যে দিক বরাবর ক্রিয়া করতেছে, তোমার বস্তুর সরণটাও, বা বস্তুটা বা নৌকাটা ঠিক ওই দিক বরাবরই কি এগিয়ে যাচ্ছে। সেম ভাবে তোমার যদি এখন মনে করো নদীর মধ্যে কোনো কি নাই বলতো? নদীর মধ্যে কোনো স্রোত নাই। কি নাই? নদীর মধ্যে কোনো স্রোত নাই, কেবলমাত্র নৌকার বেগ আছে। তাহলে বলতো, নৌকা যে দিক বরাবর যাত্রা করবে, ওই দিক বরাবরই পৌঁছাবে না? অবশ্যই পৌঁছাবে। অর্থাৎ দেখো, স্ক্রিনে থাকা যে বস্তুটা, এই বস্তুটার এই কেসটা দিয়ে, বা এই ধর্মটা দিয়ে আমি কিন্তু খুব সহজে নদী নৌকার যে ব্যাপারগুলো ছিল সেগুলো কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার করতে পারছি। তো এখন দেখো, আমি যদি এই কেসটাকে আরেকবার দেখাই, দেখো স্রোত কি করতেছে বলতো? স্রোত এই দিক বরাবর কাজ করতেছে, এবং নৌকার বেগটা হচ্ছে কোন দিক বরাবর বলতো? ওয়াই অক্ষ বরাবর, রাইট? নৌকার বেগটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। আমি যদি এগুলোকে একটু আট করে দিই, যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের নৌকার বেগ, এটা হচ্ছে আমাদের নৌকার বেগ, আর এই দিক বরাবর যাচ্ছে স্রোত। তাহলে বলো তো, এক দিক বরাবর যাচ্ছে স্রোত, আর মানে এক্স অক্ষ বরাবর যাচ্ছে স্রোত, আর ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে নৌকার বেগ। তাহলে বলো তো, নৌকাটা কোন দিক বরাবর যাবে? অবশ্যই নৌকাটা কোন দিক বরাবর যাবে? নৌকাটা এই দিক বরাবর যাবে, এই দিক কোন একটা দিকে যাবে, তাই তো? নৌকাটা এই দিকের, মানে এই দিক বরাবর কোন একটা দিকে যাবে। তো এইটাই আসলে এখানে ঘটছে, দেখো, এইটাই আসলে এখানে ঘটছে। আশা করি আমরা বুঝতে পারছি। তো এখন আমরা যখন আরেকটু সামনের দিকে আগাবো, তখন আমরা আরো খুব সহজে বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবো ইনশাল্লাহ। তো চলো আমরা একটু আগাই। এইবার দেখো, আমরা কিন্তু ভেক্টর রূপাংশর একটা জেনুইন কেস দেখলাম, বা ভেক্টর রূপাংশ শেখার জন্য এবং নদী নৌকা কেসগুলোকে বোঝার জন্য খুব ভালোভাবে আমরা একটা ছোট্ট উদাহরণ দেখে আসছি। তো এখন আমরা আহ, আসলেই প্রমাণ করব যে ভেক্টর রূপাংশ জিনিসটা কি এবং এটা আসলে কিভাবে কাজ করে। ঠিক আছে? তো ভেক্টর রূপাংশ,
আচ্ছা, একটা ভেক্টর যদি এ হয়, একটা ভেক্টর যদি এ হয় এবং আনুভূমিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, মনে করো এটা হচ্ছে তোমার কি বলতো, এটা হচ্ছে তোমার একটা ভেক্টর। একটু অপেক্ষা করি, দাঁড়াও। আচ্ছা, একটু দাঁড়াও। ওকে, মনে করি যে এটা হচ্ছে আমাদের একটা কি ভেক্টর, এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর। এখন কথা হচ্ছে ভাইয়া, এটা তো একটা ভেক্টর, এখন এটা কোন ধরনের ভেক্টর? এটা কি একটা লব্ধি ভেক্টর নাকি এটা হচ্ছে নর্মালি জেনুইন একটা ভেক্টর? আচ্ছা তুমি চিন্তা করো তো, এটা কি, এটা হচ্ছে তোমার লব্ধি ভেক্টর না? কারণ কি, কারণ হচ্ছে দেখো এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর কাজ করতেছে এবং ওয়াই অক্ষ বরাবর কিন্তু অলরেডি একটা ভেক্টর কাজ করতেছে। তার মানে দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টরটাই কিন্তু এইটা। একটু আগেই তোমাকে এর আগের কেসটা দেখায় আসলাম যে একটা বস্তুকে যখন আমরা এক্স অক্ষ বরাবর বল প্রয়োগ করি এবং ওয়াই অক্ষ বরাবর বল প্রয়োগ করি, তখন সেটা আসলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষর মধ্যবর্তী কোনো একটা দিকে অগ্রসর হয়। সেম কেসটা এখানে হচ্ছে না? দেখো তো, এখানে এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর থাকতেছে এবং ওয়াই অক্ষ বরাবর একটা ভেক্টর ক্রিয়া করতেছে, কিন্তু মূল ভেক্টরটা বা তার অগ্রগামিতা কোন দিক? তার অগ্রগামিতা হচ্ছে দেখো এই যে সাদা ভেক্টরটার বরাবর, মানে হচ্ছে কি এইটা হচ্ছে তাদের লব্ধি ভেক্টর। আশা করি তোমাকে আমি বুঝাতে পারছি। তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের একটা লব্ধি ভেক্টর। তা এখন কথা হচ্ছে ভাইয়া, এটা যেহেতু আমাদের লব্ধি ভেক্টর, তাহলে বলো তো আমাদের ভেক্টর উপাংশটা কি? আচ্ছা, তার আগে আমি একটু বলে নিই যে ভেক্টর উপাংশটা বোঝার আগে আমাদেরকে একটু আগে বুঝতে হবে যে একটা ভেক্টরের লব্ধি ব্যাপারটা কি, বা একটা ভেক্টরের লব্ধি বলতে আমরা কি বুঝি। একটা ভেক্টরের লব্ধি বলতে আমরা বুঝি যে এক বা একাধিক ভেক্টরের যোগফল। এক বা একাধিক ভেক্টরের যোগফল হইতে পারে, দুইটা ভেক্টরের যোগফল হইতে পারে, তিনটা ভেক্টরের যোগফল হইতে পারে, চারটা ভেক্টরের যোগফল। এটা কিন্তু আমরা কি বলি, লব্ধি বলি, রাইট? তার মানে এক বা একাধিক ভেক্টরের যোগফলকে আমরা কি বলতেছি, লব্ধি বলতেছি। এখন কথা হচ্ছে ভাইয়া, একটা ভেক্টর কি শুধুমাত্র এক পাক্ষিক তল বা এক তলীয় হইতে পারে? না, একটা ভেক্টর কিন্তু একমাত্রিক হইতে পারে, দ্বিমাত্রিক হইতে পারে, আবার তিন মাত্রিকও হইতে পারে, রাইট? আবার যদি আমাদের যদি পৃথিবীতে ফোর ডাইমেনশন কোনো কিছু এক্সিস্ট করতো তাহলে এই ভেক্টরটা কিন্তু তোমার চার মাত্রিকও হইতে পারতো, বা চতুর্থ যেই ডাইমেনশন সেই ডাইমেনশনও হইতে পারতো। কিন্তু আমাদের পৃথিবীতে এক্সিস্ট করে তিনটা ডাইমেনশন, একটা হচ্ছে কি ওয়ান ডাইমেনশন, টু ডাইমেনশন এবং থ্রি ডাইমেনশন। তার মানে একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক। তার মানে একটা ভেক্টর এই তিনটা কেসেই হইতে পারে। তো তুমি চিন্তা করো দ্বিমাত্রিক, দ্বিমাত্রিক একটা ভেক্টর যার এক্স অক্ষ বরাবর একটা উপাংশ আছে এবং ওয়াই অক্ষ বরাবর একটা অংশ আছে। একটা ভেক্টর, একটা দ্বিমাত্রিক ভেক্টরে কি কি থাকবে বলতো? একটা দ্বিমাত্রিক ভেক্টরে এক্স অক্ষ বরাবর একটা অংশ থাকবে অবশ্যই, যেহেতু দ্বিমাত্রিক কথা বলতেছে, এবং ওয়াই অক্ষ বরাবর কি থাকবে, একটা অংশ থাকবে। তো এই অংশগুলোকে আমরা নতুন একটা ফ্যান্সি নাম দিয়েছি, যেটাকে আমরা বলি হচ্ছে উপাংশ। তার মানে একটা লব্ধি ভেক্টরের দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর এক উপাংশ থাকবে, একটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ থাকবে। যদি এই ভেক্টরটা যদি ত্রিমাত্রিক হইতো তাহলে বলো তো এর উপাংশ কয়টা হইতো? গুড, ধরতে পারছো। এর উপাংশ হইতো তিনটা, একটা হইতো এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর এবং একটা জেড অক্ষ বরাবর, এই তো। আচ্ছা, তো এখন তুমি চিন্তা করো একটা ভেক্টরের লব্ধি বলতে আমরা কি বুঝি? যে এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর আছে মনে করো, এবং ওয়াই অক্ষ বরাবর একটা ভেক্টর আছে, তার মানে কি দুই মাত্রিক। দুই মাত্রিক তলে ভেক্টরের যোগফল কিভাবে বের হয়? একটা আমাদের ফর্মুলা শিখছিলাম না, যে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। এটা তো আমরা শিখছিলাম। তো এইভাবে আমরা কিন্তু লব্ধি মানটা বের করে ফেলতে পারি। সেম ভাবে মনে করো তোমার কাছে দুইটা লব্ধি বা যোগফল বলতে আমরা বুঝি যে দুইটা ভেক্টরের যোগফল। এখন মনে করো তোমার কাছে যোগফলটাই দেওয়া আছে এবং তোমার কাছে ভেক্টর দুইটা জানতে চাইছে। অর্থাৎ এখানে তোমাকে লব্ধিটাই দেওয়া থাকবে এবং তোমাকে লব্ধি থেকে তোমার ওই লব্ধিটা তৈরি হওয়ার জন্য যে দুটা ভেক্টর দায়ী সেই দুটা ভেক্টরকে তোমার খুঁজে বের করতে হবে। এটাই হচ্ছে ভেক্টর উপাংশ। অর্থাৎ এক্স অক্ষ বরাবর একটা উপাংশ পাবো, ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ পাবো। কারণ লব্ধি ভেক্টরটা কাজ করতেছে কি দ্বিমাত্রিক তলে। দ্বিমাত্রিক তলে কি ত্রিমাত্রিক ব্যাপার স্যাপার ঘটানো সম্ভব? সম্ভব না। তার মানে আমরা কয়টা উপাংশ পাবো? দুইটা উপাংশ পাবো। একটা উপাংশ এক্স অক্ষ বরাবর পাবো, একটা ওয়াই অক্ষ বরাবর পাবো। তো মনে করো এ একটা ভেক্টর, আমাদের এই চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ অবশ্যই। তো এইটা মনে করো এ একটা ভেক্টর। তো এই ভেক্টরটা আনুভূমিকের সাথে অর্থাৎ মনে করো এটা হচ্ছে কি এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এবং এটি কি, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ, তার মানে এই এ নামক যে ভেক্টরটা আছে সেটা মনে করো এই এক্স অক্ষের সাথে, এটাই তো আনুভূমিক, এই এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে। কোন কোণ উৎপন্ন করে? থিটা কোণ উৎপন্ন করে। এখন তাহলে বলো তো এই এক্স অক্ষ বরাবর ভেক্টরটার উপাংশ বা এর অংশটা কি হবে, এই ভেক্টরের অংশটা কি হবে এক্স অক্ষ বরাবর? দেখো এখানে আমরা একটা শর্টকাট মাথায় রাখবো। কি মাথায় রাখবো বলো তো? একটা শর্টকাট মাথায় রাখবো, যার সাথে যার সাথে থিটা নেব তাকে কস দেব। ঠিক আছে?
যার সাথে থিটা নেব তার সাথে কস দেব। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এটা শর্টকাট কেন বুঝালেন? কারণ এই ব্যাপারটা আমি তোমাকে আমি যদি তোমাদের কখনো লব্ধির কোনো লেকচার আমার ইউটিউবে আপলোড করি, কিংবা হচ্ছে এক দুইটা ভেক্টরে কিভাবে যোগফল বের করতে হয় এবং তাদের দিক কিভাবে বের করতে হয়, এই রিলেটেড যদি কোনো আমি ভিডিও এই চ্যানেলে আপলোড করি, তখন আমি এটা বুঝাবো যে এইখানে কেন যার সাথে থিটা নেই তার সাথে কস দেই। ঠিক আছে? তো আপাতত আমাদের সেটা কনসার্ন না, আমাদের বুঝলেই হয়েছে। তার মানে দেখো এ একটা কি লব্ধি ভেক্টর, অবশ্যই এটা মাথায় রাখবা। এটা কি? এটা হচ্ছে তোমার একটা লব্ধি ভেক্টর। ঠিক আছে? মনে থাকবে এটা একটা কি লব্ধি ভেক্টর। এটা একটা লব্ধি ভেক্টর। আচ্ছা, এ একটা লব্ধি ভেক্টর, এর দুইটা অংশ থাকবে, একটা এ এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। এখন যার সাথে তুমি থিটাটা নিবা, থিটা মানে কি বলতো? দেখো আলফা এবং থিটা, আমরা কিন্তু এই ভেক্টর অধ্যায়ে দুইটা জিনিস শিখছিলাম, একটা আলফা একটা থিটা। এই আলফাটা কি ছিল? আলফাটা ছিল দুইটা ভেক্টর, ক্রিয়াশীল দুইটা ভেক্টরের মধ্যবর্তী যেই কোণটা সেটা, রাইট? ক্রিয়াশীল দুইটা ভেক্টর। দেখো মনে করো আমি যদি তোমাকে একটা উদাহরণ দিই, মনে করো এটা একটা ভেক্টর এক্স অক্ষ বরাবর কাজ করতেছে 5 নিউটন বল নিয়ে। ঠিক আছে? আরেকটা ভেক্টর মনে করো ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে 7 নিউটন বল নিয়ে। এদের মধ্যবর্তী যে কোণটা, এটাকে আমরা বলি কি? থিটা। বুঝতে পারছি? আর মনে করো এদের লব্ধি, এই দুটো ভেক্টরের লব্ধি এটা, এটা হচ্ছে এই দুটো 7 নিউটন এবং 5 নিউটন বলের লব্ধি মনে করো হচ্ছে 13 নিউটন। তো এই 13 নিউটন বলটা, সরি 12 নিউটন, যদিও 12 নিউটন হবে না। আহ, তো এই 12 নিউটন বলটা, এই বলটা যে কোনো একটা ভেক্টরের সাথে যেই কোণটা উৎপন্ন করে, যে কোনো, অর্থাৎ লব্ধি ভেক্টর এবং অন্য যে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী যে কোণটা, সেটাকে আমরা কি বলি? থিটা বলি। আশা করি বুঝতে পারছি। তার মানে বলো তো এখানে লব্ধি ভেক্টর এবং এক্স অক্ষর মধ্যবর্তী একটা কোণ আমরা যে ভেক্টরটার সাথে নিব, এক্স অক্ষ বরাবর নিতে পারি লব্ধি ভেক্টরটার সাথে কোণ, অথবা ওয়াই অক্ষ বরাবরও নিতে পারি। তো যার সাথেই কোণটা নেই না কেন, তাকে আমরা কি দিব বলতো? তাকে আমরা কস দান করে দিব। ঠিক আছে? তাকে আমরা কস দিয়ে দিব। তো এখন দেখো তো তাহলে কি হবে? এক্স অক্ষ বরাবর উপাংশ কি হবে? এক্স অক্ষ বরাবর উপাংশ কি হবে বলো তো? এক্স অক্ষ বরাবর উপাংশ লিখতে পারবা, মনে করো এ যেহেতু ভেক্টরটা যেহেতু এ ধরছি, এ এক্স ইকুয়ালস টু এ কস থিটা। তাহলে ওয়াই এক্সিস বরাবর কি হবে? এ সাইন থিটা। ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখো এখানে যে মজার ব্যাপারটা, তুমি যদি ওয়াই অক্ষ বরাবর নিতা, এটি কিন্তু আমরা এক্স অক্ষ বরাবর থিটা নিছি, থিটা। ঠিক আছে? এক্স অক্ষ বরাবর থিটা। তুমি যদি ওয়াই অক্ষ বরাবর নিতা, তাহলে তোমার উপাংশগুলো কিরকম হতো বলো তো? ওয়াই অক্ষ বরাবর তুমি যদি নিতা, তাহলে তোমার কি হইতো? এ ওয়াই, তুমি যেহেতু ওয়াই এক্সিস বরাবর, মনে করো আমি একটু অন্য কালার ইউজ করি, মনে করো তুমি এবার এই এক্সিস বরাবর থিটা নিছো, তাহলে তুমি কি লিখবা বলো তো? তুমি লিখবা হচ্ছে এ কস থিটা, ওয়াই অক্ষ বরাবর। এটা মনে করো থিটা ওয়ান, এটা মনে করো থিটা টু, তার মানে তুমি দাও থিটা টু, এগুলো সব হচ্ছে থিটা ওয়ান। তাহলে বলো এখানে এ এক্স কি হবে? এক্স অক্ষ বরাবর হবে এ সাইন থিটা টু। কোনো অসুবিধা নাই, তুমি যে কোনো একটা এক্সিস বরাবর নিলেই হইছে, জাস্ট নিতে পারলেই হইছে। ঠিক আছে? তো আমি রেকমেন্ড করব তুমি সবসময় আনুভূমিক তলের সাথে নিবা। ঠিক আছে? কারণ আমরা সাধারণত এইভাবে ম্যাথ করতে অভ্যস্ত, এবং এইভাবে করলে আসলে ভুল হওয়ার সংখ্যাটাও কম থাকে। অ্যান্ড সাধারণত আমাদের কোণের ভ্যালুগুলো এই বরাবরই দেওয়া থাকে, অর্থাৎ আনুভূমিক তলের সাথেই দেওয়া থাকে। যদি তোমার ও মানে তোমার হচ্ছে উলম্বর সাথে দেওয়া থাকে, তাহলে তুমি উলম্ব বরাবর নিতে পারো, অথবা তুমি চাইলে 90 থেকে উলম্বর কোণটুকু বাদ দিলেই তুমি কিন্তু আনুভূমিক বরাবর কোণটা পেয়ে যাবা। সেভাবেও কিন্তু নিয়ে আসতে পারো, তো তোমার যেটা ভালো লাগে। বাট আমি রেকমেন্ড করব তুমি হচ্ছে এক্স অক্ষ বরাবর থিটাটা কাউন্ট করবা। তো চলো আমরা কিন্তু ভেক্টর উপাংশ অলরেডি শিখে ফেললাম। আচ্ছা চলো এবার হচ্ছে আমরা আমাদের মেইন টপিকে যাব, যেটা হচ্ছে নৌকা, স্রোত এবং নদী। তো এটা জাস্ট একটা নর্মাল একটা অ্যানিমেশন তোমাকে দেখানো হবে, যে এই যে তুমি যে নীল কালারের নদীটা দেখতে পারতেছো, সেখানে একটা নৌকা কি করতেছে বলো তো? সেখানে একটা নৌকা চলতেছে। আশা করি বুঝতে পারছো, দেখো নৌকাটা চলতেছে। তো এখন আমরা পরের স্লাইডে যাই। দেখো এখানে আমরা দেখবো যে আসলে আমরা এই নদীটাকে কিন্তু দুইটা অক্ষে ভাগ করতে পারি, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর, তাই না? তাহলে মনে করো যে এই নৌকাটা কি করতে যাচ্ছে? নৌকাটা ওয়াই অক্ষ বরাবর যাত্রা করতে যাচ্ছে। ওয়াই অক্ষ বরাবর কি করতে যাচ্ছে বলো তো? যাত্রা করতে যাচ্ছে। দাঁড়াও আমি একটু জাস্ট একটা পেন নিয়ে নিই। মনে করো এটা হচ্ছে নৌকাটা, নৌকাটা কি করতে যাচ্ছে? এই যে দেখো তো,
এই অ্যাক্সিস বরাবর কি করতে যাচ্ছে, যাত্রা করতে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর নৌকাটা যাত্রা করতে যাচ্ছে। তাহলে চলো, যদি নৌকাটা ওয়াই অক্ষ বরাবর যাত্রা করে তাহলে কি কি হইতে পারে, মাথায় রাখতে হবে ওয়াই অক্ষ বরাবর সে যাত্রা করতে যাচ্ছে এবং এই যে নদীটা আছে না, এই যে নদীটা আছে না, এই নদীতে তোমার কি আছে বলতো, স্রোত আছে। কি আছে, স্রোত আছে। এই স্রোতের কারণে স্রোতটা আবার মনে করো এক্স অক্ষ বরাবর কি করতেছে, এক্স অক্ষ বরাবর ক্রিয়া করতেছে। অর্থাৎ স্রোতের বেগটা হচ্ছে এই অক্ষ বরাবর, ঠিক আছে, এই অক্ষ বরাবর, এই অক্ষ বরাবর, অর্থাৎ এক্স অক্ষ বরাবর স্রোত কাজ করতেছে। নৌকাটা যেতে যাচ্ছে ওয়াই অক্ষ বরাবর এবং স্রোত কাজ করতেছে এক্স অক্ষ বরাবর। তাহলে দেখো তো নৌকাটা যদি যেতে যায় তাহলে কি হবে, এগুলো আমরা পরবর্তী স্লাইডগুলোতে দেখবো। জাস্ট আমরা এখন এখানে দেখবো যে এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর নৌকাটা যেতে চায় এবং এক্স অক্ষ বরাবর কি কাজ করতেছে, স্রোতটা কাজ করতেছে। তো এইটাই এখানে দেখানো হয়েছে। আর তেমন কোনো কিছু দেখানো হয় নাই যে মনে করো নৌকাটা যাচ্ছে ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে অবভিয়াসলি। তো এখানে আসলে স্রোতের বেগটাকে ওইভাবে দেখানো হয় নাই যে বেঁকে চলে যাবে, দেখানো হয় নাই। বাট তোমরা যারা আমার প্রাইভেট ব্যাচে ভর্তি হবা তারা অবশ্যই সিমুলেশনের মাধ্যমে এই ব্যাপারগুলো একদম খুব সুন্দরভাবে, সিমুলেশন প্লাস অ্যানিমেশন দুইভাবেই কিন্তু তোমরা এই ব্যাপারগুলোকে উপলব্ধি করতে পারবা। তো এই এই ক্লাসটা করলেও কিন্তু তোমার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে অ্যানিমেশনের সাহায্যে। বাট সিমুলেশন পার্টটা একটু স্পেশাল বাচ্চাদের জন্যই, যার কারণে তোমরা চাইলে এনরোল করতে পারো। অ্যান্ড আমার বর্তমানে প্রি বুকিং চলতেছে, চাইলে তোমরা আমার নাম্বারে কল দিতে পারো, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, বা চাইলে তোমরা আমার ফেসবুক আইডিতে নক দিতে পারো, আমি তোমাদেরকে অ্যাড করে নেব, ঠিক আছে। আচ্ছা চলো আমরা একটু আগাই। এখন দেখো কি হলো, এই দেখো এই দিক বরাবর নৌকাটা গেছে। আচ্ছা এখানে কি কোনো কোনো কিছুকে আমি স্কিপ করছি? আচ্ছা স্কিপ করা হয়নি, ওকে। দেখো এখানে এক্স অক্ষ বরাবর একটা, মানে এই আমরা ধরে নিব যে এই নদীটার দুইটা অক্ষ আছে, একটা এক্স অক্ষ এবং একটা ওয়াই অক্ষ। তো নৌকাটি কি করতে যাচ্ছে, ওয়াই ওয়াই অ্যাক্সিস বরাবর গমন করতে যাচ্ছে। তো নৌকাটা মনে করো এই এই পজিশনে আসলো। তখন দেখো তো এই যে নৌকাটার বেগটা হচ্ছে এই হোয়াইট রেখাটা, মানে হচ্ছে নৌকাটা ওয়াই অক্ষ বরাবর যেতে চায়। এবং দেখো তো স্রোতের একটা বেগ আছে না, এই দেখো এই যে যে তোমরা হচ্ছে ইয়েলো কালারের রেখাটা দেখতেছো, এটি কি নির্দেশ করতেছে, স্রোতের বেগ নির্দেশ করতেছে। আশা করি বুঝতে পারতেছি। দেখো আমি লিখে দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো এই যে এটা আছে না, এটা হচ্ছে কি, এটা নির্দেশ করতেছে তোমার নৌকার বেগ, নৌকার বেগ, ঠিক আছে। আর নৌকার বেগকে আমরা সাধারণত ভি দ্বারা প্রকাশ করি। আর এটা নির্দেশ করতেছে আমাদের স্রোতের বেগ, স্রোতের বেগ। একে আমরা সাধারণত ইউ দ্বারা প্রকাশ করি, কেন করি আমি জানি না আসলে, ঠিক আছে। তার মানে নৌকার বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, আর স্রোতের বেগকে আমরা হচ্ছে ইউ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। তো আমাদেরকে এখানে দেখার কথা ছিল। এবার চলো আমাদের নদী নৌকার এবং স্রোত এই যে কন্টেন্টটা আছে বা এই যে আমাদের টপিকটা আছে, এই ক্ষেত্রে আমরা তিনটা কেস দেখবো। কয়টা কেস দেখবো বলো তো ভাইয়া? তিনটা কেস দেখবো। আমি যদি একটু কেসগুলো লিখে দিই তোমাদের জন্য একটু সুবিধা হবে। আমি এখানে লিখে দিচ্ছি, নদী নৌকার ম্যাথ করার জন্য বা নদী নৌকার এই কনসেপ্টটা বোঝার জন্য, বা এইখান থেকে কোন টপিকগুলো থেকে তোমার কোয়েশ্চেন হয়, বা এখানে কতগুলো তোমার টপিক পড়তে হবে বা কি কি পড়তে হবে সেগুলো একটু লিখে দিচ্ছি। নদী নৌকার কিন্তু তিন টাইপের ম্যাথ হইতে পারে। কয় টাইপের ম্যাথ বলো তো? তিন টাইপের ম্যাথ হইতে পারে, এর বেশি কিন্তু কোনো কেসই নাই। তো নদী নৌকার কেসের সংখ্যা কয়টা? তিনটা, ঠিক আছে। তো আমি এগুলো একটু লিখে দিই, তোমরা চাইলে লিখে নিতে পারো। তো ফার্স্ট কেস, ফার্স্ট কেস দেখো, এটা ফার্স্ট কেস, সেটা হচ্ছে সোজাসুজি নদী পাড়ি, সোজাসুজি নদী পাড়ি, ঠিক আছে। অর্থাৎ সোজাসুজি নদী পাড়ি, এটা একটা কেস হইতে পারে। সেকেন্ড কেস, ন্যূনতম সময় নদী পাড়ি। লাস্ট কেস, যে কোনো দিকে নদী পাড়ি। ওকে, তার মানে দেখো সোজাসুজি নদী পাড়ি, ন্যূনতম সময় নদী পাড়ি এবং যে কোনো দিকে নদী পাড়ি। এর মধ্যে দুইটা কেস খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে তোমার এই 1 নাম্বার কেসটা, অর্থাৎ এই কেসটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ।
এবং তারপরে হচ্ছে এই ২ নাম্বার কেসটা, ঠিক আছে? ২ নাম্বার কেসটা। তার মানে আমাদেরকে এই ২ টা কেসে স্পেশাল ফোকাস করতে হবে। তো ১ নাম্বার কেসটা থেকে বেশিরভাগ সময় ম্যাথ আসে এবং তারপরে ২ নাম্বার কেসটা থেকে। তো ১ নাম্বার কেসটা বেশি ভালো করে পড়তে হবে এবং ২ নাম্বারটা। ৩ নাম্বারটা খুবই ইজি, এটা আমাদের বেশিক্ষণ সময় লাগবে না। তো চলো আমরা এখানে একটা কমন ব্যাপার চিন্তা করব, বা আমরা হচ্ছে এখন একটা লম্ব উপাংশ বা হচ্ছে আমরা যে উপাংশের বিভাজনটা পড়ে আসলাম সেই উপাংশের বিভাজনের কনসেপ্টটা খাটায় এখানে আমরা একটা সুন্দর জিনিস বের করার চেষ্টা করব। তো মনে করো একটা নৌকা, মনে করো একটা নৌকা, দাঁড়াও। তো মনে করো এটা কি, এটা হচ্ছে আমাদের একটা নৌকা। কালার তো বোঝা যায় না, আশা করতেছি এটা বোঝা যাবে। তো মনে করো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের একটা নৌকা, ঠিক আছে? তো নৌকাটা মনে করো এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করতেছে এবং যাত্রা শুরু করে সে আসলে মনে করো এই দিক বরাবর যেতে চাচ্ছে, ঠিক আছে? সে আসলে এই দিক বরাবর যেতে চাচ্ছে। আচ্ছা, তার মানে বলো তো এখানে নৌকাটা তোমার হচ্ছে বেগের দিক কোন দিক? নৌকাটা বেগের দিক হচ্ছে এদিক বরাবর, তাই না? দেখো হোয়াইট রেখাটা বরাবর নৌকাটার বেগের দিক। ভালো করে চিন্তা করো, ভালো করে চিন্তা করো, দেখো এই হোয়াইট রেখা বরাবর নৌকাটার বেগের দিক, রাইট? এই রেখাটা বরাবর নৌকাটা বেগের দিক। তাহলে বলো তো এটা যদি তোমার একটা লব্ধি বেগ হয়, এটা কি নৌকাটা লব্ধি বেগ না? কারণ স্রোত আছে এই দিক বরাবর। আবার দেখো নৌকাটা যেতে চাচ্ছিল এই দিক, উপর দিক বরাবর, কিন্তু নৌকাটা আসলে দেখো তো কোন দিক বরাবর চলে গেছে, এদিক বরাবর চলে গেছে। এখন তোমরা কিন্তু এই ব্যাপারটা একটু বুঝবা না, বা তোমরা যে যারা ভেক্টর শিফটিং পড়ছো তারা কিন্তু খুব সহজে বুঝতে পারছো বা ধরতে পারছো, কিন্তু যারা ভেক্টর শিফটিং পড়ো নাই তাদের কিন্তু একটু কষ্ট হচ্ছে যে ভাই এটা কিভাবে হইলো, রাইট? তার মানে চলো আমরা একটু তোমাদের জন্য, তোমাদের কষ্টটা একটু মকুফের জন্য আমি জাস্ট একটু দেখাই দিই, তাহলে হয়তো তোমাদের জন্য খুব 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 ভালো হবে। সেটা হচ্ছে, মনে করো ভেক্টর শিফটিং মানে কি জানো? ভেক্টর শিফটিং মানে হচ্ছে একটা ভেক্টরকে এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করে নিয়ে যাও। মনে করো তুমি চাচ্ছ তোমার বাসা মনে করো দিনাজপুর, তুমি যাচ্ছ ঢাকায় শিফট হইতে, তাহলে তুমি কি করবা? বাসার মধ্যে যাবতীয় যা কিছু আছে সবকিছু নিয়ে তুমি কি করবা? ঢাকায় থাকার জন্য নিয়ে যাবা, রাইট? তার মানে দেখো ভেক্টর শিফটিং এর ক্ষেত্রে সেম প্রসেসটা বা সেম কেসটাই ঘটবে। যে ভেক্টরের মধ্যে, ভেক্টর কাকে বলে? ভেক্টর মানে হচ্ছে যার দিক এবং মান দুইটাই আছে তাকেই তো আমরা ভেক্টর বলি। তার মানে একটা ভেক্টরকে তুমি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে চাও বা শিফট করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে বলো তো? মান এবং দিক দুইটাকেই ঠিক রাখতে হবে বা দুইটাকে নিয়ে যেতে হবে। বুঝতে পারছি? তার মানে দেখো মনে করো যে একটা ভেক্টর এখানে আছে, এটা মনে করো একটা ভেক্টর। তো এই ভেক্টরটাকে তুমি চাচ্ছ যে এই জায়গায় নিয়ে যাবা, তাহলে কি করবা বলো তো? এইটা মনে করো 5 নিউটন বলার একটা ভেক্টর। তাহলে তুমি জাস্ট এই ভেক্টরটার দিকটা এই দিক বরাবর আট করবা এবং ভেক্টরটার মানটা এইভাবে লিখে দিবা 5 নিউটন। তাইলেই হয়ে যাবে কি শিফট। বুঝতে পারছি? তার মানে একটা ভেক্টরকে শিফট করার জন্য আমাদের কি কি নিয়ে যেতে হবে বলো তো? ভেক্টরকে শিফট করার জন্য অবশ্যই তার মান এবং দিক দুইটারই প্রয়োজন হবে। আশা করি আমরা বুঝতে পারতেছি। আচ্ছা, আমি এখানে কালো কালারটা ইউজ করি, যেটাই সবচেয়ে মানানসই মনে হবে আমার। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম যে একটা ভেক্টরকে শিফট করার জন্য কি কি লাগে। তার মানে তুমি একটু লক্ষ্য করলে বুঝতে পারবা, ঠিক আছে? তুমি একটা লক্ষ্য করলে কি করতে পারবা বলো তো? বুঝতে পারবা। মনে করো একটা ভেক্টর এই দিক বরাবর কাজ করতেছে, ঠিক আছে? এবং আচ্ছা, আমি আমি যদি এটাকে আরেকটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করি, তারা আমি কালারগুলো একটু মুছে ফেলি, ঠিক আছে? আচ্ছা দেখো, মনে করো এটা হচ্ছে তোমার একটা বস্তু, ঠিক আছে? এদিকে এটা তোমার একটা বস্তু। তো তুমি এই বস্তুটাকে এদিক বরাবর বল প্রয়োগ করতেছো। আর মনে করো আমি এই বস্তুটাকে এদিক বরাবর বল প্রয়োগ করতেছি। তো তোমার বল প্রয়োগ করার কারণে বস্তুটা সরণ হওয়া উচিত ছিল এই দিক বরাবর, এবং আমার বল প্রয়োগ করার কারণে বস্তুটা সরণ হওয়ার কথা ছিল এই দিক বরাবর। কিন্তু আসলে বস্তুটা কোন দিক বরাবর যাবে জানো? বস্তুটা আসলে এই দিক বরাবর যাবে। বুঝতে পারছি? অর্থাৎ বস্তুটা আসলে এই দিক বরাবর যাবে, ঠিক আছে? বস্তুটা আসলে এই দিক বরাবর যাবে। তার মানে দেখো তো এই যে তুমি ভেক্টরটা আট করলা, এই ভেক্টরটাকে তুমি কি করতে পারবা জানো? শিফট করতে পারবা। অর্থাৎ এই যে এই ভেক্টরটা এটাকে তুমি শিফট করে এই পাশে নিয়ে আসতে পারবা। জাস্ট কি সেম রাখতে হবে বলো তো? মান এবং দিকটা সেম রাখতে হবে। তো এই ক্ষেত্রে যেহেতু কোনো মান নাই, তার মানে আমাদেরকে জাস্ট দিকটা নিয়ে বিবেচনা করতে হবে এবং আগের ভেক্টরটাকে এখন আমরা মুছে ফেলতে পারি, ঠিক আছে? দেখো তার মানে আমাদের অফিসিয়ালি ভেক্টরটা শিফট হয়ে গেল। এই সেম ভাবে তুমি নিচের ভেক্টরটাকে কি করবা? এইখান থেকে এখানে নিয়ে আসবে, শিফট করবা। তার মানে কি করতে হবে? ডিরেকশনটা তোমার ঠিক রাখতে হবে। যেহেতু আমাদের এখানে মানের কথা কোনো উল্লেখ নাই, তার মানে দিকটাকে ঠিক রাখতে পারলেই হয়েছে। এই দেখো শিফট হয়ে গেল, অফিসিয়ালি শিফট হয়ে গেল। মান থাকলে জাস্ট মানটা লিখে দিলেই হয়ে গেল। এটা হচ্ছে জ্যামিতিক ভাবে একটা ভেক্টরকে শিফট করার নিয়ম, ঠিক আছে? তার মানে দেখো শিফটও হয়ে গেল। এবং দেখো আমাদের কেসগুলো কিরকম ছিল? আমাদের কেসগুলো ছিল হচ্ছে এরকম যে এই দিক বরাবর একটা বল কাজ করতেছে এবং এই দিক বরাবর একটা বল কাজ করতেছে। পরে সেটাকে আমরা শিফট করে এরকম একটা সিনারিও দাঁড়াইলো। বুঝতে পারছি? তার মানে দেখো তো এটা কিভাবে আসলো আমরা বুঝতে পারছি। তো এইখানেও আমরা যেই স্লাইডটা পড়াশোনা করতেছি, সরি, আমরা যে স্লাইডটা পড়াশোনা করতেছি এই স্লাইডের মধ্যেও সেম কাজটাই করানো হয়েছে। বুঝতে পারছি? সেম কাজটা কি করানো হয়েছে? তো এই স্লাইডের মধ্যে দেখো তো সেম কাজটাই করানো হয়েছে। তোমার মনে করো যে এটা কি, এটা হচ্ছে আমাদের একটা লব্ধি বেগ, রাইট? লব্ধি বেগ,
লব্ধি বেগ। আর স্রোত কাজ করতেছে কোন দিক বরাবর বলো তো? স্রোত কাজ করতেছে এই দিক বরাবর, অর্থাৎ এক্স অক্ষ বরাবর স্রোত কাজ করতেছে। আমি যদি গাঢ় করে দিই, এই যে এই দিক বরাবর কি কাজ করতেছে? স্রোত কাজ করতেছে। বুঝতে পারছি? তার মানে দেখো তো, আমি যদি এই স্রোতটাকে যদি আমি শিফট করে এই পাশে নিয়ে আসি, তাহলে কি কোনো অসুবিধা হবে? হবে না কিন্তু। জাস্ট আমাকে এইভাবে অ্যাড করতে হবে। দেখো, এই যে দেখো ডিরেকশন সেম আছে না? তার মানে দেখো তো কোনো অসুবিধা হলো না। তাহলে আমরা আসলে বুঝতে পারতেছি। আচ্ছা, অসুবিধা নেই, আমাদের এগুলো কনসার্ন না, এখনই আমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আশা করি ভেক্টর শিফটিং বুঝতে পারছি। তো এখন দেখো যে এইটা হচ্ছে কি সাদা হোয়াইট রেখাটা, এটা কি? এটা হচ্ছে তোমাদের লব্ধি বেগ, রাইট? তার মানে দেখো তো লব্ধি বেগ মানে কি? লব্ধি বেগ মানে এর এক্স অক্ষ বরাবর একটা উপাংশ পাবো, ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ পাবো। দেখো এটি কি, এই রেড কালারের যে রেখাটা দেখতেছো, এটা হচ্ছে তোমাদের ওয়াই অক্ষ বরাবর উপাংশ। আবার দেখো এই যে আরেকটা রেড কালার দেখলা এক্স অক্ষ বরাবর, সেটা হচ্ছে তোমার কি বলতো? এই সাদা ভেক্টরটা বা সাদা লব্ধি ভেক্টরটা বা এই যে নৌকাটার বেগ, এর কি, এর হচ্ছে উপাংশ, একটা এক্স অক্ষ বরাবর একটা ওয়াই অক্ষ বরাবর। তো এক্স অক্ষ বরাবর উপাংশটার কারণে কি হচ্ছে বলতো? ভেক্টরটা জন্ম হচ্ছে। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইজনের উপাংশের কারণে আসলে কোন ভেক্টরটা জন্ম হচ্ছে বলতো? এই সাদা ভেক্টরটা জন্ম হচ্ছে, ঠিক আছে? আর মনে করো এই যে এই পাশে, আয় হায়, আচ্ছা আচ্ছা, আপাতত এটাই থাক। তার মানে বলো তো, যদি, আচ্ছা তুমি চিন্তা করো, যদি ভেক্টরটা, এটা কি, এটা হচ্ছে মনে করো নৌকার বেগ বা হচ্ছে মূল ভেক্টর ভি, ঠিক আছে? নৌকার বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। এটা যদি মনে করো আনুভূমিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, কত কোণ উৎপন্ন করে বলো তো? থিটা কোণ উৎপন্ন করে, তাহলে বলো তো এটা কি হবে? এটা হবে তোমার ভি কস থিটা। কারণ আমরা কি জানি, এটা এক্স অক্ষ বরাবর উপাংশ, ভি এক্স সমান সমান কি হবে? ভি কস থিটা, কারণ যার সাথে থিটা তাকে আমাদেরকে কস দিয়ে দিতে হয়। আর বলো তো, এই ওয়াই অক্ষ বরাবর কি হবে? ভি সাইন থিটা, রাইট, তাই না? অবশ্যই কিন্তু তাই। তো এইখানে আসলে আরো একটা জিনিস আমাদেরকে চিন্তা করতে হবে। এটা হইতো এটা হচ্ছে তোমার নর্মাল ওয়ে, কিন্তু এখন দেখো তো এই নদীটার মধ্যে কি আছে? এই নদীটার মধ্যে অবশ্যই স্রোতও আছে, রাইট? তার মানে আমাদেরকে স্রোতকেও কিন্তু কনসিডার করতে হবে। আমরা যদি এই স্রোতকে কনসিডার না করি তাহলে কিন্তু হবে না। তার মানে চলো আমি যদি একটু স্রোত আট করে ফেলি, মনে করো এই দিক বরাবর কি কাজ করতেছে বলতো? স্রোত কাজ করতেছে, ঠিক আছে? এদিক বরাবর কি কাজ করতেছে বলতো? স্রোত কাজ করতেছে। এই যে হলুদ রেখাটা আট করলাম, এই হলুদ রেখা বরাবর স্রোত কাজ করতেছে, ঠিক আছে? তার মানে তুমি একটু একটা জিনিস মাথায় রাখবা, যে আমরা আলফা এবং থিটার একটা কথা একটু আগে বলে আসলাম। দেখো আমরা একটু আগে একটা কথা বলে আসলাম আলফা এবং থিটাকে নিয়ে। একটু আগে আমরা হচ্ছে আলফা এবং থিটাকে নিয়ে একটা কথা বলে আসলাম। বলো তো আলফা জিনিসটা কি? আলফা জিনিসটা হচ্ছে তোমার দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো দেখো তো এখানে তোমার একটা ভেক্টর ইউ, যেটাকে আমরা স্রোতের বেগ বলতেছি, এবং আরেকটা ভেক্টর হচ্ছে ভি, যেটাকে আমরা বলতেছি নৌকার বেগ। তাহলে বলো তো এই দুইটা ভেক্টর বাদে এখানে কি অন্য কোনো ভেক্টর ক্রিয়াশীল অবস্থায় আছে? না। তোমরা বলতে পারো যে এক্স অক্ষ বরাবর তো ভাই একটা উপাংশ আছে। এটা তো উপাংশ ভাই, এটা হচ্ছে তোমার মূল ভেক্টরটার উপাংশ বা ভি ভেক্টরটার উপাংশ। ভি এর উপাংশ হচ্ছে এইটা ওয়াই অক্ষ বরাবর এবং এক্স অক্ষ বরাবর, বাট মূল ভেক্টর কোনটা? ভি। এবং আরেকটা হচ্ছে ইউ। তার মানে দেখো তো ভি এবং ইউ, এদের মধ্যবর্তী কোণটাকে আমরা কি বলবো বলো? দেখো তো এদের মধ্যবর্তী কোণটাকে আমরা কি বলবো? এদের মধ্যবর্তী কোণটাই হচ্ছে তোমার কি বলতো? আলফা। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। আচ্ছা, তার মানে এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা। তাহলে বলো তো, তোমাকে যদি আমি বলি যে এই কোণটা কত হবে, এই কোণটা কি হবে, তুমি বলবা যে পাই মাইনাস আলফা। এটা তো আর বুঝাইতে হবে না, এটা তো বাচ্চাদের ব্যাপার স্যাপার। তার মানে এটা কি? এটা হচ্ছে তোমার পাই মাইনাস আলফা। দেখো তো আমি তোমাদেরকে বুঝাতে পারছি কি? আশা করি বুঝাতে পারছি। আরেকবার বুঝাচ্ছি তারপরে, বলো তো এখানে কয়টা ভেক্টর, এই কেসে কয়টা ভেক্টর ক্রিয়াশীল? দুইটা ভেক্টর ক্রিয়াশীল, একটা হচ্ছে তোমার ভি আর একটা হচ্ছে তোমার কি বলতো? ইউ। একটা ভি আর একটা হচ্ছে কি তোমার ইউ। একটা ভি আর একটা কি, আরেকটা হচ্ছে তোমার ইউ। একটা ভি আর একটা হচ্ছে তোমার কি ইউ। তার মানে দেখো তো এই যে ভি এবং ইউ, এদের মধ্যবর্তী যে কোণ, এটাকে আমরা কি বলবো? আলফা বলবো না? কারণ আলফা কি ছিল? আলফা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এবং লব্ধি ভেক্টরের সাথে যে কোনো একটা দিক বরাবর বা যে কোনো একটা ভেক্টর বরাবর যেই দিকটা, লব্ধি ভেক্টরের সাথে যে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী যে কোণটা, সেটাকে তো আমরা দিক বলতাম বা থিটা বলতাম। তার মানে দেখো তো এই এতটুকু অংশ যদি তোমার কি হয়, আলফা হয়, তাহলে বলো তো এই অংশটুকু কত হবে? এই অংশটুকু তোমার অবশ্যই বলবে তুমি আলফা, তোমার হচ্ছে পাই মাইনাস আলফা, রাইট? তো দেখো আমরা এই কোণটা কিন্তু পাই গেলাম, আমাদের এই কোণটা দরকার ছিল, তো আমরা এই কোণটা কিন্তু বের করে ফেলছি। এখন তুমি কি করতে পারবা? আনুভূমিক বরাবর তুমি যদি উপাংশ নাও এক্স অক্ষ বরাবর, তাহলে তোমার কেল্লা ফতে। তার মানে দেখো তো এটা কি? এটা হচ্ছে তোমার ভি এক্স বরাবর। এটি কি? এটা হচ্ছে তোমার ভি ওয়াই বরাবর। তার মানে ভি এক্স বরাবর উপাংশ নাও। ভি এক্স বরাবর উপাংশ তুমি কি নিতে পারবো বলো তো? ভি কস থিটা।
তো এখানে দেখো তো এখানে থিটা মানে কি, এখানে থিটা মানে হচ্ছে ভি কস পাই মাইনাস থিটা, সরি পাই মাইনাস আলফা। তার মানে বলো তো এটা তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয়, মাইনাস ভি কস আলফা। এই দেখো তার মানে এটা হচ্ছে আমাদের কি ভি এক্স বরাবর। সেম ভাবে তুমি যদি ভি ওয়াই বরাবর বের করতে চাও তাহলে কি হবে বলো তো, তাহলে তোমার ভি সাইন পাই মাইনাস আলফা। এখন বলো তো পাই, পাই কার ঘর, সাইনের ঘর, তার মানে সাইন পজিটিভ, তার মানে কি হবে ভি সাইন থিটা। এই দেখো তার মানে আমরা এক্স অক্ষ বরাবর উপাংশ পেয়ে গেছি এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ পেয়ে গেছি। তো আমাদের কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, এই যে জিনিসটা এখন তোমাকে দেখাইলাম না, এই জিনিসটা বের করতে পারলেই তোমার নদী নৌকার সব কেস খতম। আর তোমার নদী নৌকা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, এখন যা কিছু আসবে সব ইজি ইজি। দেখো আড়াআড়ি ভাবে নদী পারি, কি বললাম বলো তো, আড়াআড়ি ভাবে নদী পারি মানে কি, মানে দেখো তো আমি নদী নৌকার তিনটা কেস দেখাইছি, নদী নৌকার কয়টা কেস দেখেছি, তিনটা কেস, তার মানে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কেস, যেটার নাম কি বলতো আড়াআড়ি ভাবে নদী পারি, যেটা আরো দুইটা নাম আছে, দুইটা নাম আমি একটু লিখে দিই, কারণ মাঝে মাঝে কোশ্চেনে এই দুইটা নামের মধ্যে থেকেই চলে আসে। তো সবচেয়ে বেশি আসে আড়াআড়ি ভাবে নদী পারি এইটা, এবং আরো একটা এর নাম আছে, সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে তোমার ন্যূনতম দূরত্ব, ন্যূনতম দূরত্ব বা সর্বনিম্ন দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব, বা এটা আরেকটা নাম হচ্ছে কি বলতো সোজাসুজি, সোজাসুজি নদী পাড়ি। ঠিক আছে, সোজাসুজি নদী পাড়ি। তার মানে দেখো তোমার কোশ্চেনে যে কোনোই কথা থাক না কেন, তোমার কেসটা কি হবে, এই কেসটার মধ্যে পড়ে যাবে। ঠিক আছে, তো দেখো এখানে তোমার এটা কথা লেখা আছে, তো এটা জাস্ট তুমি পড়ে নিলেই হয়ে যাবে। তো আসলে এগুলো এগুলো নিয়ে আমাদের কনসার্ন না, আমরা যদি অ্যানিমেশনটার মাধ্যমে বুঝি তাহলেই হয়ে যাবে। আচ্ছা তোমাকে যদি আমি বলি যে আড়াআড়ি ভাবে নদী পাড়ি, বা একদম তুমি ন্যূনতম দূরত্বে নদী পাড়ি হইতে চাও, ন্যূনতম দূরত্বে নদী পার হইতে চাও, ঠিক আছে, ন্যূনতম দূরত্বে নদী পার হতে চাও, তার আগে একটু দেখে নেই, মনে করো নদী নৌকাটা এই বরাবর যাত্রা শুরু করে এই অবস্থানে চলে আসছে। ঠিক আছে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষর মধ্যবর্তী অংশ বা হচ্ছে মূল বিন্দুতে চলে আসে, মূল বিন্দুতে চলে আসে। এখন নৌকাটাকে কোন দিক বরাবর পাড়ি দিতে হবে বা কোন দিক বরাবর চালনা করতে হবে, কোন দিক বরাবর চালনা করলে নৌকাটা একদম সোজাসুজি ভাবে এই নদীটিকে পাড়ি হবে। সোজাসুজি বলতে আমি কি বুঝাচ্ছি বলতো, আমি সোজাসুজি বলতে বুঝাচ্ছি এই দেখো তো এই, এই দেখো তো এই যে হোয়াইট রেখা বরাবর, এই হোয়াইট রেখা বরাবর পার হওয়াটাকে আমরা কি বলবো, সোজা সুজি ভাবে পার হওয়া, এইটাকে আমরা কি বলবো, সোজাসুজি ভাবে পার হওয়া। আশা করি বুঝতে পারতেছি। তার মানে সোজাসুজি ভাবে পার হওয়া মানে হচ্ছে ডিরেক্ট ওয়াই অক্ষ বরাবর আমাদেরকে পার হইতে হবে, ওয়াই অক্ষ বরাবর পার হইতে হবে। তার মানে কি নদীর কিন্তু একটা প্রস্থ আছে, নদীর কি আছে বলতো, নদীর কিন্তু একটা প্রস্থ আছে। মনে করো নদীর প্রস্থটা হচ্ছে এতটুকু, নদীর প্রস্থটা হচ্ছে এতটুকু, নদীর প্রস্থকে আমরা সাধারণত ডি দিয়ে প্রকাশ করি। এটা হচ্ছে তোমার কি প্রস্থ কার, নদীর। ঠিক আছে, নদীর প্রস্থ। তার মানে তোমাকে নদীর প্রস্থ বরাবর কি করতে হবে, নৌকাটাকে পার করতে হবে। এখন কথা হচ্ছে নদীর প্রস্থ বরাবর কেন আসলো, এগুলো আমরা একটু পরে দেখবো, অসুবিধা নাই। তার মানে তুমি বলো তো নৌকাটাকে যদি তোমার সোজাসুজি ভাবে পাড়ি হইতে হয়, তাহলে সে যদি সোজাসুজি যাত্রা শুরু করে, মানে হচ্ছে সোজাসুজি ভাবে নৌকাটা পার হওয়ার চেষ্টা করে, তাহলে বলতো স্রোতের বেগ আছে না, একটু আগে আমরা একটা বস্তুর উপর একপাক্ষিক এবং দ্বিপাক্ষিক ভাবে বল প্রয়োগের কারণে কি কি হইতে পারে বা কি কি ঘটনা ঘটতে পারে দেখে আসছি। তার মানে দেখো তো তোমার স্রোত আছে, কিন্তু স্রোত কিন্তু অবশ্যই আছে। তো স্রোতের কারণে সে যদি সোজাসুজিভাবে নদী পার হওয়ার চেষ্টা করে, সে আসলে কিন্তু সোজাসুজি পৌঁছাবে না, কিছুটা দূরে গিয়ে পৌঁছাবে। তার মানে তাকে অবশ্যই কিছুটা হেলে নৌকাটাকে যাত্রা শুরু করতে হবে, তার মানে তাকে আসলে কিছুটা হেলে যাত্রা শুরু করতে হবে। তার মানে দেখো এই দিক বরাবর হোয়াইট রেখা বরাবর তাকে যাত্রা শুরু করতে হবে। তাহলে আমরা চিন্তা করতে পারবো যে হোয়াইট রেখা বরাবর যদি সে আসলে যাত্রা শুরু করে, হোয়াইট রেখা বরাবর সে যদি যাত্রা শুরু করে, তাহলে এই দিক থেকে কি আসতেছে বলতো, স্রোত আসতেছে। স্রোতের কারণে নৌকাটা কিছুটা বেঁকে গিয়ে একদম সোজাসুজি নৌকাটা পার হইতে, সরি, সোজাসুজি ভাবে নৌকাটা পার হইতে পারবে। তার মানে দেখো তো আমাদেরকে একটু হেলে পরিচালনা করতে হবে কি নৌকাটা। তো দেখো তো এই হেলে পরিচালনা করার কেসটা একটু আগে আমরা দেখে আসছি না, তো এখন দেখো সবকিছু তোমার কাছে ইজি মনে হবে। দেখো এই হেলে নৌকাটা কি কি করতে হবে, পাড়ি দিতে হবে বা চালনা করতে হবে। তো বলো তো এই যে তোমার যেই হোয়াইট কালারের যে রেখাটা দেখতেছো বা যেটাকে আমরা নৌকার বেগ বলতেছি, তো এই নৌকার বেগটা কি, নৌকার হচ্ছে লব্ধি বেগ, রাইট। নৌকার কি, নৌকার এটা হচ্ছে তোমার লব্ধি বেগ। তার মানে আমাদেরকে মাথায় রাখতে হবে এটা কি, এটা হচ্ছে মূলত নৌকার লব্ধি বেগ, যেটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করছি। তাহলে বলো তো এই দুটো উপাংশ পাবো, একটা এক্স অক্ষ বরাবর এবং একটা ওয়াই অক্ষ বরাবর। তো ওয়াই অক্ষ বরাবর উপাংশটা দেখো এবং এক্স অক্ষ বরাবর উপাংশটা দেখো। এখন এখানে তো কি আছে বলো তো, এখানে স্রোত আছে, রাইট। দেখো এখানে স্রোত আছে, তার মানে দেখো ওয়াই অক্ষ বরাবর উপাংশ পাইছি, এক্স অক্ষ বরাবর উপাংশ পাইছি, এবং দেখো একটা স্রোত পাইছি। তো স্রোতকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলো তো, স্রোতকে আমরা হচ্ছে তোমার
স্রোতকে হচ্ছে আমরা ইউ দ্বারা প্রকাশ করি, রাইট? ইউ দ্বারা প্রকাশ করি, এবং আমরা জানি যে নৌকা এবং স্রোতের মধ্যবর্তী কোণটা হচ্ছে কি আলফা। এবং আমরা এই একটু আগে এটা দেখলাম, এইখানে থিটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো বলতো, পাই মাইনাস আলফা লিখতে পারবো। ইভেন আমরা কিন্তু একটু আগে দেখে আসলাম যে এই এক্স অক্ষ বরাবর উপাংশটাকে আমরা কি বলি বলতো, ভি কস, সরি মাইনাস ভি কস আলফা। এবং ওয়াই অক্ষ বরাবর আমরা কি বলি বলতো, ওয়াই অক্ষ বরাবর বলি হচ্ছে ভি সাইন আলফা। বলি কিনা বলতো, বলি কিনা? ওকে, আমরা কিন্তু এটা বলে থাকি। এখন এখানে মজার কেস, এখন এখানে মজার কেস, দেখো এখানে এখন মজার কেস হবে কি, এখানে মজার কেসটা কিভাবে হবে জানো? এখানে দেখো তো, এখানে দেখো তো এক্স অক্ষ বরাবর কয়টা বেগ কাজ করতেছে? এক্স অক্ষ বরাবর কাজ করতেছে দুইটা বেগ, একটা হচ্ছে মাইনাস ভি কস আলফা এবং আরেকটা হচ্ছে তোমার কি ইউ। ইউটা কি? ইউটা হচ্ছে আমাদের নদীর স্রোতের বেগ, আর হচ্ছে মাইনাস ভি কস আলফা এটা কি? এটা হচ্ছে আমাদের নৌকার বেগ, নৌকার বেগ এক্স অক্ষ বরাবর। এবং বলো তো এই দেখো তো এই বেগের মানে নৌকার বেগের এই এক্স অক্ষ বরাবর উপাংশ এবং তোমার এই যে স্রোতের বেগ, এই দুটোর মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি না? অবশ্যই কিন্তু 180 ডিগ্রি, বুঝতে পারতেছি। আচ্ছা 180 ডিগ্রি। তোমাকে যদি আমি একটা নর্মাল কোশ্চেন করি যে বলো তো ভাইয়া, তুমি যদি নৌকাটাকে একদম ওয়াই অক্ষ বরাবর নিয়ে যেতে চাও তাহলে তোমার কি করতে হবে? তুমি বলবা যে ভাইয়া এক্স অক্ষ বরাবর যে বেগগুলো আছে সেই বেগগুলোর ভ্যালু শূন্য করে দেন। কেন জানো? কারণ মনে করো তুমি এখানে দাঁড়ায় আছো, ঠিক আছে, মনে বা ধরে নাও যে এখানে একটা বস্তু দাঁড়ায় আছে, তুমি বস্তুটাকে এই দিক বরাবর টানতেছো, আমিও বস্তুটাকে এই দিক বরাবর টানতেছি, আরেকজন মনে করো এই দিক বরাবর টানতেছে। এখন মনে করো তো তোমার টান বল এবং আমার টান বল এই দুটো যদি সমান হয়ে যায়, মনে করো তুমিও 5 নিউটন বলে টানতেছো, আমিও 5 নিউটন বলেই টানতেছি, তার মানে জাস্ট আমার দিকটা বিপরীত। তার মানে নিট ফোর্স কত? নিট ফোর্স কিন্তু দেখো 0 নিউটন। এখানে মাইনাস কেন দিলাম বলো তো? কারণ দিকটা বিপরীতমুখী। তার মানে আমাদের নিট ফোর্স হচ্ছে 0 নিউটন। তার মানে এই দিক বরাবর যে টানতেছে বস্তুটা কোন দিক যাবে? তার দিক বরাবরই যাবে। এই ব্যাপারটা এখানে ঘটছে। দেখো তো বস্তুটাকে একদম সোজাসুজি বা হচ্ছে আড়াআড়ি বা হচ্ছে তোমার ন্যূনতম দূরত্বে পার হইতে হইলে তাকে ওয়াই এক্সিস বরাবর যেতে হবে। কিন্তু ওয়াই এক্সিস বরাবর যেতে হলে এক্স এক্সিস বরাবর যে সকল জিনিসপাতি আছে সেগুলোর মান কি হইতে হবে? সমান হতে হবে। তো আমরা এখন এইটাই লিখবো। এখন দেখো আমরা এইটাই লিখবো যে এক্স অক্ষ বরাবর যা কিছু আছে সবকিছুর ভ্যালু কি হবে? সমান হবে। ওয়েট, আমি এখানে আবার লিখে দিচ্ছি, টেনশন নেওয়ার দরকার নেই। এটা হচ্ছে ভি কস আলফা, এখানটা মাইনাস আছে, হচ্ছে ভি সাইন আলফা, এটা হচ্ছে ইউ। তার মানে দেখো তো এক্স অক্ষ বরাবর যা কিছু আছে তার ভ্যালু কি হইতে হবে? সমান হইতে হবে। তার মানে আমরা বলতে পারবো মাইনাস ভি কস আলফা ইকুয়ালস টু ইউ। এখান থেকে দেখো তো আলফা বের করতে পারবা না? আলফা ইকুয়ালস টু কি লিখতে পারবা? কস ইনভার্স মাইনাস, সরি মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। এই যে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত কোণের ভ্যালুটা। অর্থাৎ তুমি যদি মানে তুমি যদি চাও যে একটা নৌকাকে একদম সোজাসুজি পার হইতে হবে, তাহলে আসলে তোমাকে কোন কোণে নৌকাটাকে বাঁকাইতে হবে। অর্থাৎ এই যে এটা কি ছিল? এটা হচ্ছে তোমাদের আলফা ছিল না? তার মানে এই আলফা কোণটার ভ্যালুই আসছে যে এই আলফা কোণটার মান কত। অর্থাৎ তুমি স্রোতের সাথে নৌকাটাকে কত ডিগ্রি কোণে বাঁকাইলে নৌকাটা একদম সোজাসুজি ওয়াই অ্যাক্সিসে পৌঁছে যাবে বা পারে পৌঁছে যাবে। তার মানে তোমার শর্ত কি? শর্ত হচ্ছে এইটাই। অবশ্যই আমাদেরকে মুখস্থ করতে হবে বা আমার মতো করে থিওরি দিয়ে প্রকাশ করে বা প্রুফ করতে হবে। তার মানে শর্ত হচ্ছে এইটাই। তোমাকে মাঝে মাঝে কোশ্চেনে যদি বলে দেয় যে সোজাসুজিভাবে নৌকা পার হবে কিভাবে, তখন তোমাকে আসলে এইটাই প্রুফ করতে হবে। বুঝতে পারছি? তোমাকে আসলে কি করতে হবে বলো তো? তোমাকে আসলে এইটাই প্রুফ করতে হবে। একটু অপেক্ষা করে দাঁড়াও তো, আমি একটু চেক করে নেই যে আমাদের রেকর্ডটা ঠিক আছে কিনা। ওকে, আমাদের রেকর্ডটা ঠিক আছে। দাঁড়াও আমি একটু, আচ্ছা, তো চলো আমরা আবার শুরু করি। তার মানে দেখো আড়াআড়ি ভাবে নদী পার হওয়ার জন্য আমাদেরকে আসলে কি কি করতে হবে এবং কেন করতে হবে আমরা বুঝতে পারছি, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু এই কেসটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। দেখো এই কেসটা আমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, এই কেসটা আমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তার মানে আমরা যদি এই আলফা কোণে, আমরা যদি এই আলফা কোণে কি করি বলতো, আমরা যদি এই আলফা কোণে নদীটা নৌকাটাকে পার করি বা নৌকাটা যাত্রা শুরু করি, তাহলে কিন্তু আমরা খুব সুন্দর মতো করে কি করতে পারবো বলতো, পাড়ে পৌঁছে যেতে পারবো। অর্থাৎ এই এই জায়গাটাতে পৌঁছে যেতে পারবো একদম সোজাসুজি ভাবে। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, চলো আমরা আমরা হচ্ছে আড়াআড়ি ভাবে নদী পারি, কিন্তু মূল যে কন্ডিশনটা যে কেন আসলে বা কোন কোণে আসলে চালাইলে আমরা আড়াআড়ি ভাবে নদী পার হইতে পারবো সেটা কিন্তু আমরা শিখে ফেলছি, এবং এখান থেকে কিন্তু ম্যাথ আসে। বুঝতে পারছি? অর্থাৎ তুমি যদি এই ফর্মুলাটা জানো এবং এই ফর্মুলাটা দিয়ে তুমি যদি জাস্ট তুলে দিয়ে আসতে পারো তাহলেই মার্ক। ঠিক আছে, এবার চলো আমরা সময় বের করবো। আড়াআড়ি ভাবে নদী পাড়ি এবং পাড়ি দেওয়ার জন্য আমাদেরকে কত সময় লাগবে সেটা আমরা বের করার চেষ্টা করব। অর্থাৎ আড়াআড়ি ভাবে আমরা নদীতে অবশ্যই পার হবো এবং এই পার হওয়ার জন্য আমাদের যাবতীয় কতক্ষণ লাগতেছে সেটা এবার আমরা কি করব, হিসাব করব। ঠিক আছে, তার মানে দেখো এই
এই যে নদীটা, ওই নদীটার মধ্যে নৌকাটা গেল, নৌকাটা গিয়ে একদম মূল বিন্দুতে পৌঁছালো এবং দেখো এই হোয়াইট কালার রেখা বরাবর নৌকাটার লুব্ধি একটা কাজ করতেছে এবং এক্স ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ এবং এক্স অক্ষ বরাবর একটা উপাংশ, এবং দেখো একটা স্রোতের বেগ কাজ করতেছে এক্স অক্ষ বরাবর। ঠিক আছে, তার মানে দেখো তো আমরা কিন্তু অলরেডি এই কয়েকটা কেস অলরেডি শিখে ফেলছি, রাইট? এই কয়েকটা কেস আমরা অলরেডি শিখে ফেলছি। এখন কথা হইতেছে যে আমরা কি শিখবো বলতো, আড়াআড়ি ভাবে নদী পারি হওয়ার জন্য যে আমাদের প্রয়োজনীয় সময়টা লাগবে সেই সময়টার মান আমরা বের করতে শিখবো। তো এই সময়টা বের করার জন্য আমাদেরকে খুব একটা খাটতে হবে না। দেখো তো আমরা কি জানি বলতো, আমরা জানি হচ্ছে বেগ। বেগ দেখো, এখানে আমরা জানি হচ্ছে তোমার স্রোতের বেগ জানি, নৌকার বেগ জানি এবং এদের মধ্যবর্তী কোণটাও জানি। ঠিক আছে, এবং আমরা কি জানি বলতো, আমরা হচ্ছে এই যে দেখো নদীর পার, এই পারের দূরত্ব আমরা জানি, বা এই নদীর পাড়টাও কিন্তু আমরা জানি পাড়টা কতখানি বা এর দূরত্ব কত। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা জানি। এখন দেখো তো বেগ, ঠিক আছে, এখন আমরা কি বের করবো, বেগ। আচ্ছা, বেগ কাকে বলে? বেগ হচ্ছে তোমার সরণ ডিভাইডেড বাই সময়, বা সরণ এবং সময়ের অনুপাতকে কি বলে, বেগ বলে না? সরণ ডিভাইডেড বাই সময়। আচ্ছা, তোমরা যারা আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্টস আছো এবং যারা তোমরা আমার ক্লাসগুলো দেখতেছো এখন, তারা কিন্তু জানো যে একটা সরণ কিভাবে বের করতে হয়, একটা সরণ কিভাবে বের করতে হয়। তো আমরা এখন সরণ বের করার কেসে যাচ্ছি না, আমরা সরণ নিয়ে খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়েছি, আমি জানি, আমি বিশ্বাস করি তোমরা বুঝছো। তো এখন আমরা আপাতত শিখে ফেলবো যে আসলে এখানে সরণ বলতে কি বোঝাচ্ছে বলতো। এখানে সরণ বলতে বোঝাচ্ছে তোমার নদীর পার। কি বোঝাচ্ছে বলতো? নদীর পার, সরি নদীর প্রস্থ। ঠিক আছে, নদীর প্রস্থ। কেন বোঝাচ্ছে এটা আমি আমার প্রাইভেট ব্যাচের মধ্যে অলরেডি এক্সপ্লেন করছি, বাট তুমি চাইলে এটা এইভাবে মানে ডিরেক্ট জাস্ট মনে রাখো যে এটা আসলে সরণ নির্দেশ করতেছে। ঠিক আছে, সরণ মানে হচ্ছে সরলরৈখিক পথ, তুমি এইভাবে চিন্তা করলে হয়ে যাবে। আচ্ছা, আর হচ্ছে কি সময়। দেখো তো আমাদেরকে কি বের করতে হবে, আমাদেরকে তো সময় বের করতে হবে। তার মানে আমরা এখন কি লিখতে পারবো বলো তো, আমরা এখন লিখতে পারবো যে সময়, অতএব সময় ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো, নদীর প্রস্থ, নদীর প্রস্থ ডিভাইডেড বাই কি, বেগ। এখন কথা হচ্ছে নদীর প্রস্থ তো ভাই আমরা জানি, নদীর প্রস্থ হচ্ছে ডি। আচ্ছা, বেগ কি আমরা জানি, বেগ কি আমরা জানি বলো তো, বেগ আমরা জানি কিনা? আমরা কিন্তু বেগও জানি। দেখো আমরা কিন্তু এখানে এটা কি ছিল, এটা হচ্ছে ভি কস থিটা ছিল, সরি আলফা ছিল। এটা কি ছিল, এটা হচ্ছে ইউ ছিল। আচ্ছা বলো তো, ভি কস আলফা ইকুয়ালস টু ইউ ছিল না? ইকুয়ালস টু ইউ ছিল, অর্থাৎ এই দুটো ভ্যালু শূন্য, অর্থাৎ এই এক্স অক্ষ বরাবর কি কোনো বেগ কাজ করতেছে? কোনো বেগ কাজ করতেছে না, তার মানে এক্স অক্ষ বরাবর বেগের ভ্যালু কি, শূন্য। তাহলে বেগ কাজ করতেছে কেবলমাত্র ওয়াই এক্সিস বরাবর। কোন এক্সিস বরাবর? ওয়াই এক্সিস বরাবর। অর্থাৎ এই দেখো তো, এই ওয়াই এক্সিস বরাবর যে বেগটা আছে ভি সাইন থিটা, রাইট? এটা হচ্ছে কি, সরি ভি সাইন আলফা, ভি সাইন আলফা। বলো তো এই ভি সাইন আলফা এইটাই কেবলমাত্র এখন এই কেসটার ক্ষেত্রে তোমার হচ্ছে ক্রিয়াশীল আছে না, বাকি সবকিছু কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। কেবলমাত্র এখন ভি সাইন থিটা, এইটা ছাড়া এই নৌকাটার কোনো বেগ নেই, স্রোতের বেগ জুড়ে জিরো হয়ে গেছে। এবং দেখো তো নৌকার এক্স অক্ষের উপাংশ এবং স্রোতের এক্স অক্ষের উপাংশ এই দুটো ভ্যালু শূন্য হয়ে গেছে, বা এক্স অক্ষের ভ্যালুটা শূন্য হয়ে গেছে, এবং শূন্য হয়ে যাওয়ার কারণে আসলে এখানে কেবলমাত্র একটা বেগই অবশিষ্ট আছে, এবং সেটা ওয়াই এক্সিস বরাবর, এবং সেই বেগটা হচ্ছে ভি সাইন থিটা। তার মানে যদি আমি আমার নৌকাটাকে তোমার হচ্ছে ওই ওয়াই এক্সিস বরাবর নিয়ে যেতে চাই, তাহলে অবশ্যই আমাকে কোন বেগে যেতে হবে, ভি সাইন থিটা বেগে যেতে হবে, রাইট? তার মানে দেখো তো এইখানে মাথায় রাখবো এই বেগটা হবে কি জানো, বেগটা হবে তোমার ভি সাইন থিটা, ভি সাইন থিটা। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছো। এখন এই বেগটার ক্ষেত্রে নিচে লিখে রাখবো যে ওয়াই এক্সিস বরাবর বেগ, ওয়াই এক্সিস বরাবর বেগ, মনে থাকবে? তার মানে দেখো সময়, অতএব আমরা লিখতে পারবো টি ইকুয়ালস টু কি বলতো, ডি ভি সাইন আলফা। এই যে এটা হচ্ছে ফর্মুলা। তার মানে দেখো আমরা কিন্তু অলরেডি সোজাসুজিভাবে নদী পার হওয়ার জন্য যে কেসগুলো হওয়া পসিবল ছিল সবগুলো কিন্তু করে ফেলছি। এখন আমরা আমাদের পরের ধাপটাতে যাব। দেখো আমরা এখন আমাদের পরের ধাপটাতে যাব। তো সোজাসুজি বা আড়াআড়ি ভাবে থেকে দুইটা জিনিস আসতে পারে, একটা কোণ বের করতে পারে যে কত কোণে নৌকাটা বা কত কোণে মাঝি বা কত কোণে নৌকাকে পরিচালনা করলে সোজাসুজিভাবে নদীটা পার হতে পারবে, এবং বলতে পারে যে কত সময় পার হতে পারবে। তা তাহলে আমি যেই জিনিসগুলো বক্স করে দিছি এই বক্স করা জিনিসগুলো পড়লেই তোমার হয়ে যাবে। এরপরে দেখো ন্যূনতম সময় নদী পারি, তার মানে এবার আমরা কি করব বলতো, এবার হচ্ছে আমরা ন্যূনতম সময়ে নদীটা পার হওয়ার চেষ্টা করব। যারা এর আগের কেসটা বুঝে ফেলছো সেই কেসটা দিয়ে আমি করে ফেলতে পারবো, বাট তারপরেও একটু তোমাদের স্যাটিসফ্যাকশনের জন্য আমি একটু নতুন ভাবে দেখাচ্ছি। তো দেখো তো ন্যূনতম সময় নদী পারি, তো আমাদের এখানে তো কনসার্ন না যে আমরা কোন দিকে নৌকাটাকে পরিচালনা করতেছি, আমাদের কনসার্ন হচ্ছে ন্যূনতম সময় নদীটা পার হইতে পারছে কিনা সেটা। তো আমরা এখন কোন দিক বরাবর নৌকাটাকে পরিচালনা করতেছি সেটার দিকে কিন্তু আমাদের তাকানোর সময় নেই। তো মনে করো আমরা হচ্ছে এইবার উল্টো দিক থেকে বা এই দিক থেকে নৌকাটিকে পরিচালনা করলাম।
এবং সেটা মূল বিন্দুতে চলে আসলো। চলে আসার পর এখন দেখো তো এই দিক বরাবর এখন নৌকাটা নতুন লব্ধি বেগটা কাজ করতেছে না? একটু আগে কিন্তু তার বিপরীত দিক বরাবর কাজ করতেছিল। তো আমাদের তো আসলে কনসার্ন এইটা না যে আসলে নৌকার বেগটা কোন দিক বরাবর কাজ করতেছে। আমাদের কনসার্ন কি? আমাদের কনসার্ন হচ্ছে ভাইয়া আমাদের ন্যূনতম সময় পার হইতে পারছি কিনা সেটা দেখা, রাইট? একটু আগে আমরা দেখলাম কিন্তু ন্যূনতম দূরত্বের, কিন্তু এবার আমাদেরকে দেখতে হবে ন্যূনতম সময়, অর্থাৎ আমাদের ন্যূনতম সময় নদীটা পার হইতে পারতেছে কিনা সেটা। তার মানে এটা কি? এটা হচ্ছে আমাদের বেগ। কিসের বেগ বলতো? নদীর বেগ, রাইট? আচ্ছা, নদীর বেগটা যদি এটা, সরি নৌকার বেগ, নৌকার বেগ যদি এটা হয় তাহলে এই দুইটা উপাংশ আছে অবশ্যই, একটা এক্স অক্ষ বরাবর আর একটা ওয়াই অক্ষ বরাবর, রাইট? তার মানে দেখো তো এটা আছে, এবং সাথে সাথে আরেকটা জিনিস আছে কিন্তু, দেখো এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল তোমার কি স্রোতের বেগ, এই দেখো হলুদ কালারের বেগটা, তার মানে এটা কি? এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ। ওয়েট, এটা হচ্ছে আমাদের কি? স্রোতের বেগ। আহা, দেখো এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ। তার মানে দেখো তো নদী এবং স্রোতের এই মধ্যবর্তী কোণটা, নদী এবং স্রোতের বেগের মধ্যবর্তী কোণটা কি? আলফা না? অবশ্যই আলফা। তার মানে দেখো তো আমাদের তাহলে আমি কি বলতে পারবো বলো তো? আমাদের ভি বা হচ্ছে আমাদের লব্ধি বেগ, এই লব্ধি বেগের দুইটা উপাংশ আছে, একটা এক্স অক্ষ বরাবর উপাংশ, একটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ, একটা এক্স অক্ষ বরাবর উপাংশ আর একটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ। এখন কথা হচ্ছে বলো তো এক্স অক্ষ বরাবর উপাংশটা আমরা যদি নিই আনুভূমিকের সাথে, তাহলে বলো তো এক্স অক্ষের উপাংশের সাথে এই যে আমাদের লব্ধি বেগ ভি, এটা কি কোণ উৎপন্ন করতেছে? থিটা কোণ উৎপন্ন করতেছে। তার মানে আমি বলতে পারবো এই যে দেখো রেড কালারটা, এই রেড কালারটা কি বলতো? বেগের লব্ধি নির্দেশ করতেছে। আর এই যে দেখো ইয়েলো কালারটা, এটা হচ্ছে তোমার কি? নৌকার, সরি স্রোতের বেগ নির্দেশ করতেছে। তার মানে দেখো তো রেড কালারটা কি হবে? ভি কস, ওয়েট 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 ওয়েট, এটা তো সরতেছে না। আচ্ছা, অসুবিধা নেই, অসুবিধা নাই। কি হলো? এই তো। আচ্ছা, হঠাৎ করে কি জানি টিপা পড়ে গেছে। নেভার মাইন্ড। তার মানে দেখো এই যে দেখো তো এখানে তোমার ইউ কাজ করতেছে, ইউ কাজ করতেছে না? ইউ মানে কি? স্রোতের বেগ। আবার সাথে সাথে ওই একই এক্স অক্ষ বরাবর দেখো এবার দুইটা বেগ কাজ করতেছে। এর আগের বার দেখছিলাম বিপরীত দিক বরাবর কাজ করতেছিল, বাট এবার দেখো তো একই দিক বরাবর কাজ করতেছে কি? তোমার স্রোতের বেগ প্লাস হচ্ছে নৌকার বেগের এক্স অক্ষ বরাবর যে উপাংশ, এই দুটো কি এবার একই দিক বরাবর কাজ করতেছে। তো এক্স অক্ষ বরাবর যে উপাংশটা সেটা কি হবে? ভি কস আলফা হবে, রাইট? ভি কস আলফা হবে না? অবশ্যই কিন্তু এবার ভি কস আলফা হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। আর দেখো তো আর এই ওয়াই অক্ষ বরাবর কি হবে? ওয়াই অক্ষ বরাবর কি হবে বলো? ওয়াই অক্ষ বরাবর কি হবে? ওয়াই অক্ষ বরাবর হবে তোমার হচ্ছে ভি সাইন আলফা। আচ্ছা, এখন তুমি বলতে পারো যে ভাই এখানে আলফা কেন হইলো? এখানে আলফা কেন হইলো? কারণ দেখো তো তোমাকে যদি এখন খুব সুন্দর করে আমি একটা ব্যাখ্যা দিই তাহলে তোমার এখন দেখো মনোপুত হয়ে যাবে। আচ্ছা, তুমি এখানে কি লেখো? তুমি এখানে থিটাই লেখো, তুমি এখানে থিটা লেখো, কারণ আমরা জানি যে লব্ধি ভেক্টর এবং তার এক্স অক্ষ বা ওয়াই অক্ষ এই বরাবর যে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী কোণটাই হচ্ছে কি? থিটা। তার মানে তুমি এখানে থিটা লেখো, এখানে তুমি থিটা লেখো। আচ্ছা দেখো তো এখানে থিটা কোণের যেই মান, এখানে থিটা কোণের যেই মান আর আলফা কোণের যেই মান, দুইটা মান কি সমান না? তার মানে তুমি লিখতে পারবা আলফা ইকুয়ালস টু থিটা। এখান থেকে আসলে আমি লিখতে পারবো ভি সাইন থিটা, সরি আলফা। আবার লিখতে পারবো ভি কস আলফা। এই দেখো ইজি জিনিস, খামাখা পেঁচা লাভ আছে। এই দেখো এটি হচ্ছে ব্যাখ্যা। কারণ এখানে আলফা এবং দেখো তো আলফা এবং থিটা এই কোনটার মান কি? একই না? এই একই হওয়ার কারণে আসলে এই ব্যাপারটা ঘটে গেল। ওকে, দেখো খুবই ইজি, খুবই ইজি। এখন দেখো আমরা যদি এটা বুঝতে পারি তাইলেই হয়েছে, আমাদের আর এখানে লাগবে না। জাস্ট এখন বুঝতে হবে যে আমরা এখানে একটু দেখবো যে এক্স অক্ষ বরাবর বেগ, বরাবর বেগ। আচ্ছা, তোমাকে যদি প্রশ্ন করি যে এক্স অক্ষ বরাবর কয়টা বেগ কাজ করতেছে, তুমি বলবা যে ভাইয়া দুইটা। একটা কি? নৌকার বেগ, নৌকার বেগের উপাংশ মূলত সেটা হচ্ছে কি? ভি কস আলফা। আরেকটা কি কাজ করতেছে? আরেকটা কাজ করতেছে তোমার স্রোতের বেগ। এখন এখানে প্লাস দিলাম কারণ কি বলতো? কারণ দিকটা একই। কারণ দিকটা একই, দিকটা কি একই দিক বরাবর না? দিকটা একই দিক বরাবর হওয়ার কারণে এখানে আমরা প্লাস দিলাম। তার মানে এক্স অক্ষ বরাবর মোট বেগ কি? ভি কস আলফা প্লাস ইউ। একটা হচ্ছে তোমার আমাদের নৌকার বেগের লব্ধি এক্স অক্ষ বরাবর, সাথে সাথে কি, সরি উপাংশ, এবং সাথে সাথে হচ্ছে আমাদের স্রোতের বেগ, এই দুটা এক্স অক্ষ বরাবর কাজ করতেছে, যার কারণে আমরা এক্স অক্ষ বরাবর বেগ ইকুয়ালস টু ভি কস আলফা প্লাস ইউ লিখতে পারি। ঠিক আছে? আবার দেখো তো ওয়াই অক্ষ বরাবর কি কাজ করতেছে? ওয়াই অক্ষ বরাবর, বরাবর বেগ, ওয়াই অক্ষ বরাবর বেগ কি হবে বলো? ওয়াই অক্ষ বরাবর বেগ হবে ভি সাইন
আলফা। আর এখানে কোনো বেগ আছে না, আর কোনো বেগ নেই, তার মানে দেখো আমরা এটা বুঝতে পারছি। এখন দেখো, এখন আমাদের ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে। তো আমরা কি করতে যাচ্ছি, আমরা মূলত ন্যূনতম সময় নদীটা পার হইতে যাচ্ছি, ঠিক আছে। তার মানে আমরা ন্যূনতম সময় নদী পার হওয়ার জন্য আমাদের যা যা করতে হয় তা তো আমরা কিন্তু অলরেডি শিখে ফেলছি। এখন দেখো ধুপ ধুপ করে সবকিছু সলভ করে ফেলবো। তার মানে এটা কি, এটা হচ্ছে আমাদের ভি কস আলফা। এটা কি, এটা হচ্ছে আমাদের ইউ, এটা ভি, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে আমাদের ভি সাইন আলফা। এটার মধ্যবর্তী কোণ আলফা ইকুয়ালস টু থিটা। ওকে। এখন দেখো আমাদের সবকিছু হয়ে গেছে। তার মানে ন্যূনতম সময়, তার মানে আমাদেরকে এখানে কি কথা বলা আছে বলতো, সময়ের কথা বলা আছে। তার মানে আমাদেরকে প্রথমে সময় বের করতে হবে। তো সময় বের করার জন্য আমরা প্রথমে লিখবো যে বেগ, বেগ ইকুয়ালস টু সরণ ডিভাইডেড বাই সময়। এর আগের বার যা যা লিখছে এখানে তাই দিয়ে লিখতে হবে কিন্তু, ঠিক আছে। তার মানে দেখো এখানে সময়, আচ্ছা এখানে সরণ বাই, আচ্ছা এখানে লিখে রাখি যে নদীর প্রস্থ কত, ডি, ঠিক আছে, নদীর প্রস্থ ডি। এখানে সরণ বলতে আমরা কি জানি বলতো, সরণ বলতে আমরা হচ্ছে প্রস্থ বলতে পারবো। ওইটা আমি একটু ভালো করে লিখি, নদীর প্রস্থ, যেটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করছি, কি দ্বারা, ডি দ্বারা। আর এখানে তো সময়, এটাকে আমরা টি দ্বারা প্রকাশ করতে পারি। তার মানে দেখো তো টি কোস্ট আমরা কি লিখতে পারবো, ডি ডিভাইডেড বাই বেগ। এখন দেখো তো আমি তোমাকে একটু আগে দেখাইলাম যে তুমি যাচ্ছ ওয়াই এক্সিস বরাবর যেতে, ওয়াই এক্সিস বরাবর যেতে, তুমি যদি এক্স এক্সিস বরাবর যেতে চাইতা, বা হচ্ছে তুমি যদি ভি কস আলফা প্লাস ইউ, এক্স অক্ষ বরাবর মোট বেগের ভ্যালু কত, ভি কস আলফা প্লাস ইউ, এই দিক বরাবর যেতে চাইতা, তাহলে কি তুমি কখনো অপর পারে পৌঁছতে পারতা? কমন সেন্স কিন্তু দেখো, তুমি যদি এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল যে বেগগুলো রয়েছে সেই বেগ বরাবর যাইতা, তাহলে কিন্তু তুমি কেবলমাত্র এক্স অক্ষ বরাবরই যেতে থাকতা, তুমি কিন্তু পার হইতে আর পারতা না। তার মানে পার হওয়ার জন্য তোমাকে অবশ্যই ওয়াই অ্যাক্সিস বরাবর ক্রিয়াশীল বেগটাই নিয়ে যাচ্ছে। তার মানে ওয়াই অ্যাক্সিস বরাবর ক্রিয়াশীল যে বেগটা রয়েছে সেই বেগটার বদৌলতেই তুমি কেবলমাত্র পারটা এক পার থেকে অপর পারে যেতে পারতেছো। তার মানে বেগের ভ্যালুটা কি হবে, ওয়াই অ্যাক্সিস হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর যে বেগের উপাংশটা সেটাই হবে। তার মানে দেখো ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এখন বলতে পারো যে ভাই একটু আগে তো আপনি এটা দেখাইলেন অন্যভাবে, তো একই জিনিস আসলো, তাহলে এটা ন্যূনতম সময় কিভাবে পাইলাম? ন্যূনতম সময় তো পাইলাম না। একই জিনিস তো আসবেই বাবা, কারণ কি বলতো, কারণ হইতেছে তোমার সবকিছুই তো একই, উপাংশ তুমি ওইভাবে নিলেও যা, এইভাবে নিলেও তা, জাস্ট তোমার তুমি যদি ঠিকভাবে করতে পারো তাহলে তো মানে কি আসবে। তার মানে দেখো সময়ের বা সময়ের জন্য যেই তোমাদের ইকুয়েশনটা সেটা হচ্ছে এইটা, ঠিক আছে, সেটা হচ্ছে এটা। কিন্তু আমরা তো সময় বের করছি, আমরা কি ন্যূনতম সময় বের করছি, বের করে নাই। তার মানে আমাদেরকে কি বের করতে হবে, টি মিনিমাম বের করতে হবে। কি বের করতে হবে, টি মিনিমাম বের করতে হবে। টি মিনিমামের ভ্যালু কত, এটা বের করলে আমাদের কিন্তু এই মানে সেকেন্ড যে কেসটা এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তার মানে টি মিনিমাম হওয়ার জন্য তুমি যদি এই ইকুয়েশনটা একটু লক্ষ্য করো তাহলে তুমি বলতে পারবা টি সমানুপাতিক 1/sin আলফা। দেখো তো বলতে পারবা না, তোমরা তো আর ছোট বাচ্চা না, এটা কিন্তু তোমরা বলতে পারবে। এর মানে কি, এর মানে হচ্ছে সাইন আলফা করে আলাদাভাবে বলতে গেলে এখানে মূলত আলফাটা, এই আলফা ভ্যালুটা যত বাড়বে টি এর ভ্যালু ততটাই কমবে, আবার আলফা ভ্যালুটা যতটা কমবে টি এর ভ্যালুটা ততটাই বাড়বে। তার মানে আমরা বলতে পারতেছি যে টি মিনিমাম হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই কি আলফাটাকে কি করতে হবে, হাই হইতে হবে। টি কে মিনিমাম হওয়ার জন্য আলফাকে কি করতে হবে, ম্যাক্স হইতে হবে। কি হইতে হবে, ম্যাক্স হইতে পারবে, ঠিক আছে, ম্যাক্স হইতে হবে, ম্যাক্স হইতে হবে। আচ্ছা এখন তুমি বলো তো সাইন আলফা ম্যাক্স কত, সাইন আলফা ম্যাক্স হচ্ছে 90 ডিগ্রি, রাইট। এবং এই 90 ডিগ্রি ভ্যালু কত, ওয়ান না, 90 ডিগ্রি ভ্যালু কত, ওয়ান না। তার মানে দেখো তো এই সাইন আলফার ক্ষেত্রে আলফা ম্যাক্স কত, আলফা ম্যাক্স হচ্ছে 90 ডিগ্রি। তার মানে তুমি কি লিখতে পারবা, তার মানে তুমি লিখতে পারবা যে তুমি জানো কি টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। তাহলে তুমি লিখতে পারবা ভি ডি ডিভাইডেড বাই ভি সাইন 90 ডিগ্রি। তাহলে তোমার এখানে ভ্যালু কত আসবে, ডি ডিভাইডেড বাই ভি আসবে। অর্থাৎ দেখো ন্যূনতম সময়ের জন্য যে আমাদের ইকুয়েশনটা সেটা কিন্তু আমরা অলরেডি ডেভেলপ করে ফেলছি। তার মানে কোনো যদি একটা নদী, তোমার যদি প্রশ্নের মধ্যে একটা নদী, সরি নৌকার গতিবেগ দেওয়া থাকে, বা নৌকার যদি বা মাঝির যদি বেগের কথা উল্লেখ থাকে, তুমি যদি নদীর প্রস্থকে সেই বেগ দ্বারা ভাগ করে দাও তাহলেই তুমি পেয়ে যাবা যে ওই নদীটা পার হইতে ওই মাঝিটার ন্যূনতম কতটুকু সময় লাগতে পারে। খুবই ইজি না, দেখো তো খুবই ইজি কিনা, খুবই ইজি কিন্তু দেখো খুবই ইজি। তার মানে আমি যদি ইকুয়েশনটা এখানে অন্য একটা কালার দিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে রাখি দিই, তাহলে সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে আমাদের টি মিনিমাম ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি,
ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ইকুয়েশনটা। তার মানে আমরা যদি এই ইকুয়েশন দিয়ে কাজ করি তাহলে কিন্তু আমাদের কেসটা ক্লিয়ার। দেখো তার মানে আমরা টি মিনিমামও কিন্তু বের করে ফেলছি। টি মিনিমাম ইকুয়ালস টু হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি, অর্থাৎ নদীর প্রস্থ ডিভাইডেড বাই নৌকার লব্ধিবেগ, নৌকার লব্ধিবেগ। আশা করি আমরা বুঝতে পারছি। দেখো তো খুব ইজি না? দেখো কিন্তু সবচেয়ে ইজি, দেখো এই কেসটা সবচেয়ে ইজি, জাস্ট এই জিনিসটাই। এখন দেখো এই কেসে আর একটা জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে পার্শ্ব পরিবর্তন। আচ্ছা, এখানে কথাবার্তা অনেকগুলো বলা আছে, তো এইগুলো আমি তোমাকে স্লাইড শেষ, মানে ক্লাস শেষে স্লাইড দিয়ে দিব। দেখো এখানে কি আছে বলতো, এরপর নেক্সট টপিক যেটা হচ্ছে পার্শ্ব সরণ বা পাড়ের প্রস্থ। পার্শ্ব সরণ বা পাড়ের প্রস্থ, তার মানে কি পাড়ের প্রস্থ। তো তার আগে আমি একটু দেখে ফেলি যে নৌকাটাকে মনে করো আমরা যাত্রা শুরু করলাম এবং নৌকাটা এইভাবে গতিশীল হইল। গতিশীল হবার পর দেখো তো নৌকাটা একদম পাড়ে পৌঁছে গেল না? পাড়ে পৌঁছে গেল, কিন্তু দেখো পাড়ে পৌঁছে গেল। কোথায় পৌঁছে গেল বলতো? পাড়ে পৌঁছে গেল। কিন্তু দেখো আমি আরেকবার দেখাই, এই যে নৌকাটা কি করতেছে বলতো, নৌকাটা হচ্ছে যাত্রা শুরু করছে এবং এইভাবে গেলে সে আসলে কিসে পৌঁছে গেল? ওই পাড়ে পৌঁছে গেল। দেখো এই যে সাদা যে অংশটা দেখতে পাচ্ছ, এই সাদা অংশটা কি বলতো ভাইয়া? এই সাদা অংশটাই তো হচ্ছে তোমার নৌকাটা লব্ধিবেগ, রাইট? তার মানে নৌকার লব্ধিবেগটাই হচ্ছে সাদা অংশটা। এরপরে দেখো এই যে এই লব্ধিবেগটাকে ভাঙলে বরাবরের মতোই ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ পাবা এবং এক্স অক্ষ বরাবর একটা উপাংশ পাবা। সাথে সাথে কি কাজ করতেছে বলতো? এই নৌকার স্রোতের বেগও কাজ করতেছে, যেটা হচ্ছে হলুদ রেখাটা দ্বারা নির্দেশ করা হয়েছে। ওকে, এখন দেখো তো আমরা যদি এখানে একটা কেস দেখি, যে এই দেখো ব্ল্যাক কালারের যে রেখাটা, একটা নতুন রেখার উদ্ভব হয়েছে। এই রেখাটাকে বলা হয় কি তোমার, কি বলতো? পার্শ্ব সরণ। পার্শ্ব সরণ মানে কি জানো? পাড়ের প্রস্থ, অর্থাৎ তুমি পার বরাবর কতটুকু দূরত্ব গেছো। ঠিক আছে, তুমি পার বরাবর কতটুকু দূরত্ব গেছো। এখন বলতে পারো যে ভাই এটা তো অনেক কঠিন হয়ে যাবে, এটা তো অনেক কঠিন হয়ে যাবে। কিন্তু তার আগে একটু দেখো তো এটা অনেক কঠিন কিনা। আমরা যদি একটু খুব ভালো করে দেখার চেষ্টা করি তাহলে দেখো সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা বলো তো এই ভি এর এক্স অক্ষ বরাবর উপাংশটা কি? এই ভি বা হচ্ছে এই লব্ধি বেগের এক্স অক্ষ বরাবর উপাংশটা হচ্ছে ভি কস আলফা। ঠিক আছে না? এটা আলফা ইকুয়ালস টু থিটা ছিল। আর দেখো তো এইটা কি? এটা হচ্ছে তোমার ইউ। এবং এটা কি? এটা হচ্ছে আমাদের হচ্ছে তোমার ভি সাইন আলফা। ভি সাইন আলফা। আচ্ছা তুমি এক্স অক্ষ বরাবর মোট বেগ বের করছিলে না? সেই মোট বেগ কত? এক্স অক্ষ বরাবর, এই দেখো এই এক্স অক্ষ বরাবর মোট বেগ, এক্স অক্ষ বরাবর মোট বেগ কত বলো তো? ভি কস আলফা প্লাস ইউ। ঠিক আছে, আচ্ছা এইটা তো আমরা বুঝতে পারছি। এবং ওয়াই অক্ষ বরাবর মোট বেগ কত? জাস্ট ভি সাইন আলফা। এখন দেখো আমাদের জিনিসটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। জাস্ট এখন মনে করো যে আমরা একটা ফিনিশিং টানবো, তাইলেই হয়ে যাবে। এই দেখো, আচ্ছা বলো তো এই ব্ল্যাক কালার রেখাটা এই দিক বরাবর কাজ করতেছে না? দেখো তো এই হোয়াইট রেখা বরাবরটা কাজ করতেছে তোমার ব্ল্যাক রেখা বরাবর, মানে ব্ল্যাক রেখাটা এই দিক বরাবর কাজ করতেছে। আচ্ছা বলো তো নৌকার কোন বেগটার কারণে নৌকাটা আসলে এই দিক বরাবর যাচ্ছে? দেখো তো ভি সাইন আলফা, ভি সাইন আলফা, এই ভি সাইন আলফার কারণে নৌকাটা উপর দিক যাচ্ছে। দেখো কেবলমাত্র উপরের দিকে উঠতেছে, কেবলমাত্র উপরের দিকে উঠতেছে। বাট ভি কস আলফা, ভি কস আলফার জন্য কি হচ্ছে? নৌকাটা দেখো তো স্রোতের দিক বরাবর যাচ্ছে না? এই দেখো স্রোতের দিক বরাবর যাচ্ছে না, কিসে কোন বেগটার কারণে? ভি কস আলফা। এবং সাথে সাথে আরেকটা নতুন বেগ যুক্ত হয়েছে, যেটা হচ্ছে আমাদের কি বলতো? স্রোতের বেগটা। তার মানে এই দুটো বেগের কারণে আসলে নৌকাটা তোমার এই এক্স অক্ষ বরাবর যাচ্ছে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে কোন কোন বেগের কারণে? ভি সাইন আলফার কারণে। আচ্ছা বলো তো পার্শ্ব যেই সরণটা আমরা বের করতেছি এটা কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। তার মানে দেখো তো পার্শ্ব সরণ বের করাটা তোমার জন্য ইজি হয়ে গেল। তার মানে আমরা জাস্ট এই কয়েকটা কনসেপ্ট মাথায় রাখবো যে আমরা এক্স অক্ষ বরাবর কি বের করতেছি বলতো? পার্শ্ব সরণটা বের করতেছি। তার মানে এক্স অক্ষ বরাবর নিয়ে আমাদেরকে এখন কাজ করতে হবে। বুঝতে পারছি? আচ্ছা তাহলে চলো আমরা একটু দেখার চেষ্টা করি আমাদের কি বের করতে হবে। পাড়ের প্রস্থ বের করতে হবে। তার মানে আমরা কি লিখতে পারবো বলতো? আমরা কিন্তু জানি এস ইকুয়ালস টু ভিটি মানে কি বলো? মানে হচ্ছে তোমার দূরত্ব। আচ্ছা আমরা এটাকে সুন্দর করে লিখি। আমরা এই যে এভাবে একটু আগে যেভাবে কথায় লিখছিলাম কথায় প্রকাশ করে লিখবো। ওকে, তার মানে চলো আমরা একটু কথায় প্রকাশ করে লিখি। সেটা হচ্ছে বেগ। বেগ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো? বেগ ইকুয়ালস টু আমরা হচ্ছে সরণ ডিভাইডেড বাই সময় লিখতে পারবো। তো আমাদের কি লাগবে বলো তো? আমাদের তো সরণই লাগবে ভাইয়া। আমাদের কি লাগবে? আমাদের তো সরণ লাগবে, পার্শ্ব সরণটা লাগবে। মানে হচ্ছে পার্শ্ব মানে কি বলতো? এই যে ব্ল্যাক কালারটা, যেই ব্ল্যাক কালার রেখাটা যেই সরণটা নির্দেশ করতেছে সেটা আমাদেরকে বের করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর কাজ করতেছে। তার মানে দেখো তো বেগ। আচ্ছা তার আগে আমরা সরণ বের করবো। সরণ ইকুয়ালস টু তাহলে আমরা কি লিখতে পারবো বলো? সরণ ইকুয়ালস টু আমরা লিখতে পারবো হচ্ছে বেগ ইন্টু সময়। সময় দেখো তো একটু আগে আমরা সময় বের করে আসছি, সেটা কি? টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি সাইন, আহারে
ভি সাইন আলফা। একটু আগে আমরা সময়ের ভ্যালুটা দেখে আসছি। আবার দেখো তো আমরা এই বেগের ভ্যালুটা জানি কিনা বলো তো। যেহেতু তোমার এই পার্শ্ব সরণটা এক্স অক্ষ বরাবর, তার মানে আমাদের বেগটা কি হবে, এক্স অক্ষ বরাবর নিতে হবে নাকি ওয়াই অক্ষ বরাবর নিতে হবে? অবশ্যই এক্স অক্ষ বরাবর নিতে হবে, কারণ ভাই আমাদের পার্শ্ব সরণটাই তো এক্স অক্ষ বরাবর। তাহলে বেগটা কি হবে? বেগটা হবে হচ্ছে আমাদের ভি কস আলফা প্লাস ইউ ইন্টু টি। তাহলে আমরা কি লিখতে পারবো বলো তো? আমরা লিখতে পারবো ভি কস আলফা প্লাস ইউ ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এটাই হচ্ছে আমাদের কি বলতো, এটাই হচ্ছে আমাদের পার্শ্ব সরণের ফর্মুলা। এটাই আমাদের কি, এটাই হচ্ছে আমাদের পার্শ্ব সরণের ফর্মুলা। এই তো হয়ে গেছে। তার মানে আমাদের পার্শ্ব সরণের ফর্মুলা কিন্তু আমরা এক চুটকিতে বের করে ফেলছি। এক চুটকিতে কিন্তু বের করে ফেলছি। দেখো আমাদের কিন্তু এখানে খুব একটা প্যারা হইল না। তার মানে এটা কি, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত পার্শ্ব সরণের ফর্মুলা। বুঝতে পারছো? কারণ কি বলতো, পার্শ্ব সরণটা যেহেতু এক্স অক্ষ বরাবরই ঘটতেছে, এক্স অক্ষ বরাবরই পার্শ্ব সরণটা ঘটতেছে, তার মানে আমাদেরকে অবশ্যই এক্স অক্ষ নিয়ে কাজ করতে হবে। এখানে তো ওয়াই অক্ষ নিতে পারবো না, কারণ ওয়াই অক্ষ বস্তুটাকে বা ওই নৌকাটাকে কি পার বরাবর নিয়ে যাচ্ছে, বাট পারের সরণটা কে ঘটাচ্ছে বলতো? এক্স অক্ষ বরাবর যে বেগগুলো কাজ করতেছে সেগুলো। তো আমি যদি আরেকবার অ্যানিমেশনটা দেখি তাহলে দেখো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, বাট এটা সার্টেনলি আসলে অন হচ্ছে না। আচ্ছা অসুবিধা নেই, এই দেখো অন হয়েছে। এই দেখো নৌকাতে গেল। দেখো তো এটা কি, পার্শ্ব সরণটা এক্স অক্ষ বরাবর হইলো না? দেখো তো এক্স অক্ষ বরাবর হইলো কিনা। ব্ল্যাক কালার রেখাটা কি এক্স অক্ষ বরাবর হয়েছে না? যার কারণে সবকিছু এক্স অক্ষ নিয়ে আমাদেরকে বের করতে হবে। তার মানে দেখো আমি যে বক্স বক্স করে যেই তোমার ইয়াগুলো দিলাম, ফর্মুলাগুলো, ওগুলোই হচ্ছে মেন ফর্মুলা। আর উপরেগুলো হচ্ছে তোমার প্রমাণ। ঠিক আছে, তুমি প্রমাণগুলো করে আনতে পারো অথবা ডিরেক্ট ফর্মুলা বসে ম্যাথ করতে পারো। তো এই নদী নৌকার ম্যাথ আসলে অনেকভাবে করা যায়, অনেক ওয়ে আছে, বাট আমার কাছে এই উপাংশের ওয়েটা সবচেয়ে ভালো লাগে। আশা করি তোমার কাছে এখন ভালো লাগবে। তো আমাদের লাস্ট যেই টপিকটা, এবং এই টপিকটা আসলে পড়তে খুব একটা সময় লাগবে না, কারণ এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। দেখবা তোমার খুবই তাড়াতাড়ি হয়ে গেছে। যে দেখো যে কোনো দিকে সরণটা বের করবো, তার আগে আমরা একটু অ্যানিমেশনটা দেখে ফেলি রীতিমতো। এই যে অ্যানিমেশনে আমরা দেখতে পাচ্ছি যে একটা নৌকা এইভাবে কি হয়ে গেল, তার পার্শ্ব সরানো দেখা যাচ্ছে, সব কিছু দেখা যাচ্ছে একটা নৌকা। ঠিক আছে, একটা নৌকা এইভাবে গেল, এবং এই যে দেখো হোয়াইট কালারের যে রেখাটা দেখতেছে, এই রেখাটা কি, এই রেখাটা হচ্ছে তার বেগ বা লব্ধি বেগ নির্দেশ করতেছে, রাইট? আর দেখো এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ নির্দেশ করতেছে, এবং এটা হচ্ছে কি বলতে এক্স অক্ষ বরাবর উপাংশটা নির্দেশ করতেছে। এবং এখানে রীতিমতো একটা কি আছে, স্রোতের বেগ আছে, অবশ্যই একটা স্রোতের বেগ থাকবে। তার মানে দেখো এখানে একটা স্রোতের বেগও আছে, আবার এখানে তোমার কি কি আছে বলতো, এখানে তোমার হচ্ছে লব্ধি বেগ আছে, শ্রুতির বেগ আছে, এবং এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর বেগ দুটোর উপাংশ দেওয়া আছে। তার মানে আমরা কিন্তু অলরেডি এগুলো সব শিখে আসছি, এগুলো কিন্তু আমরা অলরেডি দেখো সব শিখে আসছি। এগুলো নিয়ে আমাদের এত বেশি এখন আর প্যারা খেতে হবে না, কারণ এগুলো আমাদের শিখে আসছি। তার মানে আমরা এটিকে লিখতে পারবো ভি কি হচ্ছে বারবার, দাঁড়াও একটু দাঁড়াই। আচ্ছা আমরা একটু অপেক্ষা করি, একটু কাইন্ডলি আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা দেখো, আচ্ছা চলে আসছে। এই দেখো, ঠিক আছে, আমরা এইখানে ছিলাম, আমরা আচ্ছা এইখানে ছিলাম। আচ্ছা তার মানে দেখো এখানে তোমার ভি, দেখো এখানে কি আছে, এখানে তোমার হচ্ছে ভি কস আলফা হবে, কারণ এটি কি, এটা হচ্ছে আমাদের আলফা ইকুয়ালস টু থিটা। এটা হচ্ছে আমাদের ভি। এটা কি, এটা হচ্ছে আমাদের ইউ। এটা কি, এটা হচ্ছে আমাদের ভি সাইন আলফা, রাইট, তাই না? এটা দেখো তো ব্ল্যাক কালারের যে রেখাটা দেখতেছো, এটা কি, এটা পার্শ্ব সরণ নির্দেশ করতেছে। তার মানে যে কোনো দিকে সরণ বলতে আসলে বোঝাচ্ছে ওয়াই অক্ষ বরাবর তার সরণটা কি, এক্স অক্ষ বরাবর তার সরণটা কি, এই দুটো যদি আমরা কাউন্ট করে বের করতে পারি তাহলেই হয়েছে। তার মানে এক্স অক্ষ সরণ বের করার জন্য আমরা এক্স অক্ষের জিনিসপাতি নিয়ে কাজ করব। এক্স অক্ষে থাকা যা যা জিনিসপাতি আমরা দেখবো এই ইয়ার মধ্যে, উপাংশগুলোর মধ্যে, সেই যেগুলো এক্স অক্ষ বরাবর কাজ করতেছে সেগুলো সবগুলো এক্স অক্ষ বরাবর নিয়ে আমাদেরকে আমাদেরকে হচ্ছে তোমার যে কোনো দিকে সরণটা বের করতে হবে। আর ওয়াই অক্ষ বরাবর যে সকল জিনিস কাজ করতেছে সেই ওয়াই অক্ষর জিনিসগুলো ব্যবহার করে আমাদেরকে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর কি বের করতে হবে বলতো, ওয়াই অ্যাক্সিস বরাবর পার্শ্ব সরণ কিংবা হচ্ছে সরণ বের করতে হবে। ঠিক আছে, তার মানে দেখো প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদেরকে এক্স অক্ষ বরাবর, তো এখানে লিখে রাখি এক্স অক্ষ বরাবর। ওকে দেখো
খুবই মজাদার। এক্স অক্ষ বরাবর তুমি কি বের করবা, যে কোনো দিকে সরণ, এক্স অক্ষ বরাবর সরণ বের করবা, সরণ। আচ্ছা একটু আগে আমরা দেখে আসলাম কিন্তু সরণ ইকুয়ালস টু কি বলতো, সরণ ইকুয়ালস টু আমরা কি জানি, আমরা সরণ ইকুয়ালস টু কি জানি, দেখো আমরা এস ইকুয়ালস টু জানি কি ভিটি, এই এস মানে তো সরণ, তার মানে সরণ ইকুয়ালস টু আমরা লিখতে পারবো বেগ, বেগ ইন্টু সময়, বেগ ইন্টু সময়। আচ্ছা বলো তো এটা কোন অক্ষ বরাবর বের করতেছি, অবশ্যই এক্স অক্ষ বরাবর বের করতেছি। তার মানে এক্স অক্ষ বরাবর আমাদের কি নিতে হবে, এক্স অক্ষ বরাবর আমাদেরকে বেগ নিতে হবে। এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল বেগের ভ্যালু হচ্ছে ভি কস আলফা প্লাস ইউ, আর সময় কি, সময় হচ্ছে তোমার টি। টিকে আমরা একটু আগে শিখে আসলাম ডি ডিভাইডেড বাই সাইন আলফা, কিন্তু এটা একটু ভুল করছি, এখানে তোমার ভি সাইন আলফা হবে। দেখো একটু আগে শিখে আসছি। তার মানে এটা হচ্ছে কি এক্স অক্ষ বরাবর সরণ, যেটাকে আমরা পার্শ্ব সরণ নামে চিনি। তার মানে এটা আরেক নাম কি, পার্শ্ব সরণ, পার্শ্ব সরণ। তার মানে যাহাই পার্শ্ব সরণ তাহাই এক্স অক্ষ বরাবর সরণ। ঠিক আছে, আবার দেখো আমাদেরকে এবার আরেকটা কেস করতে হবে, সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর সরণ। আরেকটা কেস কি বলতো, ওয়াই অক্ষ বরাবর সরণ, ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর খুবই ইজি, খুবই ইজি। দেখো টেনশনের একদমই দরকার নেই। সরণ, সরণ ইকুয়ালস আমরা কি লিখতে পারবো, বেগ ইন্টু সময়। আচ্ছা তোমার কাছে প্রশ্ন, এখানে ওয়াই অক্ষ বরাবর বেগের ভ্যালু কত, ওয়াই অক্ষ বরাবর কেবলমাত্র ভি সাইন আলফা, এই বেগটা বাদ দিয়ে কি আর অন্য কোনো বেগ আছে, নাই কিন্তু। আর দেখো এখানে সময়ের ভ্যালু কি হবে, ডি ডিভাইডেড বাই সাইন আলফা। দেখো বুঝতে পারছি কি, ডি ডিভাইডেড বাই সাইন আলফা। সময়ের ভ্যালু তো আমরা অলরেডি বের করে ফেলছি, তো ওইটাই তো হবে সবসময় সময়ের ভ্যালু, সময়ের ভ্যালু তো আর চেঞ্জ হয় না। তার মানে দেখো তো ওয়াই অক্ষ বরাবর কিন্তু আমরা কি পেয়ে গেলাম বলো তো, সরণটা পেয়ে গেলাম। তার মানে ওয়াই অক্ষ বরাবর সরণটা হচ্ছে এইটা, এবং এর কোনো আলাদা নাম নাই। ঠিক আছে, এর কোনো আলাদা কি নাই, এর কোনো আলাদা কোনো কিন্তু নাম নাই। তার মানে দেখো আমাদেরকে এখান থেকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে ভাইয়া। একটা হচ্ছে দেখো বক্স করে দিচ্ছি এই অংশটা, এবং দেখো এই অংশটা, একটা এক্স অক্ষ বরাবর সরণ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর সরণ। চলো আমরা এখানে একটু আলাদাভাবে লিখে দিই তোমাকে, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। দেখো এক্স অক্ষ বরাবর সরণ অথবা পার্শ্ব সরণ, এক্স অক্ষ বরাবর সরণ বা পার্শ্ব সরণ, সেটা কি বলতো, সেটা ইকুয়ালস টু, এটা ইকুয়ালস টু আমরা কি দেখলাম বলো, এটা ইকুয়ালস টু আমরা দেখলাম হচ্ছে ভি কস আলফা প্লাস ইউ ইন্টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। আবার দেখো তো ওয়াই অক্ষ বরাবর বরাবর সরণ, ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর সরণ, এর কোনো আলাদা নাম নাই। সেটা কি, ওয়াই অক্ষ বরাবর বেগ ভি সাইন আলফা ইন্টু হচ্ছে ডি ডিভাইডেড বাই কি বলতো, ভি সাইন আলফা। তাই কিনা বলো তো, অবশ্যই কিন্তু তাই। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এই যে ভি সাইন আলফা এবং ভি সাইন আলফা তো কেটে গেল, তাহলে কি থাকলো, তাহলে শুধুমাত্র ডি থাকলো। এইদিকে এইটা হচ্ছে নদীর প্রস্থ, নদীর প্রস্থ, এটাই তো ওয়াই অক্ষ বরাবর সরণ, রাইট, এটি কিন্তু ওয়াই অক্ষ বরাবর সরণ ছিল। দেখো তুমি যদি একটু আগে স্লাইডটা দেখে আসো, দেখো তো এই যে এই স্লাইডের ক্ষেত্রে নদীর প্রস্থটা মানে কি ছিল, নদীর প্রস্থ মানে কি ছিল, নদীর প্রস্থ মানে ছিল এই যে অংশটা না বলতো, ওয়েট, দেখো তো এই অংশটাই কি, এই অংশটাই তো নদীর প্রস্থ, এই যে অংশটাই তো নদীর প্রস্থ, এই অংশটা। তার মানে দেখো তো ওয়াই অক্ষ বরাবর তুমি তো এই অংশটাই যাচ্ছ, এই অংশটাই যাচ্ছ, এই জন্য কেবলমাত্র ডি চলে আসছে, বুঝতে পারছি। কিন্তু তোমার ম্যাথ করার সময়, ম্যাথ করার সময় আসলে তোমার কাছে সময়ের ভ্যালু দেওয়া থাকবে। তোমার কাছে কি দেওয়া থাকবে বলো তো, তোমার কাছে আসলে সময়ের ভ্যালুটা দেওয়া থাকবে, এই যে সময়টা আছে না, এই সময় ভ্যালুটা দেওয়া থাকবে। এবং তোমাকে আসলে এই এখান থেকে বেগ বের করতে হইতে পারে, অথবা স্মরণের ভ্যালুটা তোমার কাছে দেওয়া থাকবে, তোমার কাছে বেগ বের করতে হইতে পারে। তার মানে এই ফর্মুলাটা তুমি এইভাবে শিখতে পারো। এবং আরেকটা ভাবে শিখবা, মানে হচ্ছে যেভাবে আসলে তোমাকে শিখতে বলবো সেভাবে এখন তুমি শিখবা, সেটা হচ্ছে এইভাবে, এইভাবে শিখবা যে ভি সাইন আলফা ইন্টু টি, ঠিক আছে। আর আর এই টি মানে কি বলতো, টি মানে হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, ঠিক আছে।
তার মানে তোমাকে আলাদাভাবে সময় বের করে নিতে হইতে পারে এবং তারপরে সেই সময়টা এই কোয়েশনে বসাইতে পারে। ঠিক আছে? তাহলে দেখবো যে তোমার সব কিছু সলভ হয়ে যাচ্ছে। তার মানে তোমাকে এখানে আলাদাভাবে সময় সূত্রটা তোমাকে মাথায় রাখতে হবে, তাইলেই হয়েছে। তার মানে আমরা আসলে সব কেসগুলো কভার করে ফেলছি। অ্যান্ড আমি দেখো এখানে অনেক কিছু বক্স করে দিছি, অনেক কিছু বক্স করে দিছি। তো যা যা আমি বক্স করে দিছি তাই কিন্তু তোমাকে পড়তে হবে, বুঝাইতে পারছি? তাই কিন্তু তোমাকে পড়তে হবে। তো তোমাকে যখন স্লাইড দিয়ে দিব তখন সেই স্লাইডগুলো পড়লেই এনাফ। অ্যান্ড এখান থেকে যদি কোনো একটা ম্যাথ আসে, আশা করতেছি এখন তুমি যে কোনো ম্যাথই সলভ করতে পারবা, আর কোথাও আটকাতে তোমাকে কেউ পারবে না। আর যারা চাও আমার প্রাইভেট ব্যাচ এনরোল করতে, তারা অবশ্যই আমার দেখো এই নাম্বারে, সরি এই ইমেল অ্যাকাউন্টে, দাঁড়াও আমি ইমেলটা এখানে একটু লেখাই আছে, তারপরে জাস্ট আমি একটু হাইলাইট করে দিই। এই যে এই ইমেলের মধ্যে তোমরা ইমেল করতে পারো যারা আমার কাছে পড়তে চাও, অথবা অথবা আমি দেখো এখানে নাম্বার লিখে দিচ্ছি, এই নাম্বারে আমাকে কল করতে পারো। সাথে সাথে আমার ফেসবুক অ্যাকাউন্টে নক করতে পারো, অসুবিধা নাই। এই অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপও খোলা আছে, হোয়াটসঅ্যাপ প্লাস টেলিগ্রাম। ঠিক আছে? যে কোনো এক জায়গায় নক করলে আমাকে পেয়ে যাবো ইনশাল্লাহ। অ্যান্ড তোমরা চাইলে আমার ক্লাসটা শেয়ার করতে পারো, এবং তোমাদের নেক্সটে কোনো টপিকের উপর ক্লাস লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড আমার জন্য দোয়া করিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।